নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন এবং আমি আপনাদের সাথে দেবারতী। আজ গল্প শুরুর আগে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অডিও স্টোরি স্টেশন এবং আমার তরফ থেকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করব এই নবরাত্রি, দুর্গাপুজো সব আপনাদের ভীষণ ভালো কাটুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। এবার আসি গল্পের কথায়। গত সপ্তাহে আমরা শুনছিলাম শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দীপকাকু ঝিনুক সিরিজের চেনা চেহারায় অচেনা মানুষের প্রথম পর্ব। আজকে আমরা চলে এসেছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। গল্প আপনারা শুনবেন, শুনে গল্প কেমন লাগছে, আমার কাজ কেমন লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এবং তার সাথে এটাও বলবো যে যারা আমার চ্যানেলে গল্প শুনছেন, গল্প পছন্দ করেন, ভালোবাসেন, অনেকেই আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আবার এমন অনেকে আছেন যারা সাবস্ক্রাইব হয়তো করেছেন কিন্তু বেল আইকন প্রেস করেননি। তাদের কাছে আমি রিকোয়েস্ট করব বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্প এলে তার আপডেট আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। এরপরে যে কথাটা সেটা হচ্ছে, আমার চ্যানেলে এখন আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে 29 টাকা থেকে। এছাড়াও আরও নানান রকমভাবে আপনারা আমার চ্যানেলকে সাহায্য করতে পারেন। তাহলে চলুন, আর সময় নষ্ট করব না, এবার সরাসরি চলে যাব আজকের গল্পে এবং শুনে নেব আজকের গল্পের অন্তিম পর্ব। গোবরা অঞ্চলে আগে কখনো আসেনি ঝিনুক। মৌলালি মোড় থেকে 10 মিনিটের দূরত্বও নয়। শহরের কাঠিন্য এখানে একেবারেই আলগা হয়ে গিয়েছে। আসার পথে গোটা তিনেক পুকুর চোখে পড়ল, অনেক গাছপালা, অমল আলোর বিল্ডিং, ছোটখাটো প্রাসাদ, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা। ঢোকার মুখে 1.5 মানুষ উঁচু লোহার গেট, নির্দিষ্ট ড্রেস পরা সিকিউরিটি ম্যান আছে। দীপকাকুর পরিচয় জানতে চেয়েছিল সে। দীপকাকু বললেন, একটা এনজিও থেকে এসেছি, মামনির সঙ্গে দেখা করতে চাই। মামনি নিশ্চয়ই বীণাপানি গুপ্ত। ঝিনুকের মাথায় অ্যাড হলো আর একটা ইনফরমেশন, পরে নোটবুকে যাবে। সিকিউরিটি ম্যান সেলফোন বের করে ঝিনুকদের আসার খবরটা ভিতরে চালান করেছিল। ফোন সেট কান থেকে নামিয়ে বলেছিল, অফিসে গিয়ে বসুন, মামনি একটু পরেই নামবেন। অর্থাৎ বীণাপানি দেবী দোতলায় আছেন। দারোয়ানদের খুলে দেওয়া গেট দিয়ে ঢুকে ঝিনুক দেখেছিল অনেক জায়গা জুড়ে একতলাটা। স্টুডেন্টরা সম্ভবত এখানেই থাকে। এখন নিস্তব্ধ, সকল স্কুলে গিয়েছে। মোরাম বিছানো, রাস্তার পাশে গার্ডেনিং করা, ছোট মতো একটা মাঠও চোখে পড়ল। দরজার ওপর অফিস লেখা ঘরটায় ঢুকেছিল ঝিনুকেরা। বছর 30-এর এক মহিলা বিশাল সেক্রেটারিয়েট টেবিলের একপাশে বসে ফাইল দেখছিলেন। ঝিনুকদের আসার খবর ওর কাছে পৌঁছেছে। দীপকাকুকে বললেন, বসুন, মামনি এসে কথা বলবেন। ফাইল হাতে নিয়ে সেই যে গেলেন মহিলা, 10 মিনিট হতে চলল এই ঘরে আর কেউ আসেনি। টেবিলের মূল চেয়ারের ঠিক পিছনে দেওয়ালে টাঙানো বয়স্ক এক মানুষের প্রতিকৃতি, আবক্ষ, আঁকা নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ। ঘরে 4টে বই ঠাসা আলমারি। দীপকাকু আবক্ষ ফটোটার দিকে তাকিয়ে বসে আছেন। খুব বিরক্ত লাগছে ঝিনুকের। বাইরে থেকে ভেসে আসছে শালিক চড়াইয়ের ডাক। দরজার কাছে পায়ের শব্দ শুনে ফিরে তাকায় ঝিনুক। যাকে দেখল বলে দেওয়ার দরকার নেই, ইনিই বীণাপানি গুপ্ত। দীপকাকুও টের পেয়েছেন ওর উপস্থিতি। চেয়ার থেকে উঠে হাত জোর করে বললেন, নমস্কার। হাতের ইশারায় বীণাপানি বললেন, বসুন বসুন। ঝিনুক উঠে দাঁড়িয়েছিল। দীপকাকুর দেখা দেখি সেও বসল চেয়ারে। টেবিলের ও প্রান্তে মাঝের চেয়ারে গিয়ে বসলেন বীণাপানি গুপ্ত। মনেই হচ্ছে না 90-এর আশেপাশে বয়স, বড় জোর 70 লাগছে। খুব ফর্সা, অভিজাত চেহারা। শাড়ি থেকে চশমার ফ্রেম সবই বনে দিয়ে আনার সাক্ষ্য দিচ্ছে। দামি কোনো পারফিউম ইউজ করেছেন। মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে। দীপকাকু ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে বললেন, আমি দিল্লিতে থাকি, এখানে মামার বাড়িতে এসেছি।
ঝিনুক লক্ষ্য করেছে কার্ডটা দীপ কাকুর নয়, এটাও হয়তো তৈরি করেছে। কার্ডটা পড়ে মুখ তুললেন সুনেত্রাদির পিসি দিদা। বললেন, তা বলুন তন্ময়বাবু, আমি আপনার জন্য কি করতে পারি? দীপ কাকু নাম বদলেছেন বলে রাখা উচিত ছিল ঝিনুককে। এখন বীণাপাণি দেবীকে বললেন, আপনি আমাকে তুমি করেই বলবেন, আমি সমীরের বন্ধু। কে সমীর? জানতে চাইলেন বীণাপাণি দেবী। দীপ কাকু বললেন, সমীর মাইতি আপনার এখান থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এখন দিল্লিতে বিদেশি ব্যাংকে চাকরি করে। সমীরণই আমাকে বলেছিল যে আপনার এই প্রতিষ্ঠানের কথা। বীণাপাণি গুপ্ত মনে করার চেষ্টা করছেন তার পুরনো আবাসিক ছাত্রকে। ঝিনুক জানে পড়বে না মনে। দীপ কাকু একটা কমন নাম বেছে নিয়ে আলাপ এগোনোর চান্স নিচ্ছেন। চান্সটা খেটেই গেল। বীণাপাণি বলে উঠলেন, ও মনে পড়েছে, মনে পড়েছে। সমীর মানে একটু পাতলা সামলা একটা ছেলে, খুব ছটফটে। জানি না এখন কেমন স্বভাব হয়েছে, কোনো যোগাযোগ রাখে না। চাকরি তো ভালোই করে দেখছি। যোগাযোগ করে উঠতে না পারলেও আপনাদের কিন্তু ভোলেনি। আমি মামার বাড়ি আসছি শুনে বারবার করে বলেছে এখানে একবার ঘুরে যেতে, অমলালোর জন্য যদি কিছু করা যায়। কিছু করা যায় বলতে? আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন বীণাপাণি দেবী। দীপ কাকু নড়ে চড়ে বসে বলতে শুরু করলেন, আমরা হচ্ছি বেসরকারি সেবা প্রতিষ্ঠান স্প্রাউট, বেশ নামি। কার্ডে ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট খুললেই আমাদের কাজ সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। খুব সম্প্রতি এডুকেশন ডেভেলপমেন্টের জন্য আমরা বেশ বড় অ্যামাউন্টের বিদেশি অনুদান পেতে চলেছি। সেই টাকা থেকে আপনাদের মতো কিছু সংস্থাকে সাহায্য করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। আমাদের কি করতে হবে? উৎসাহ করে জানতে চাইলেন বীণাপাণি গুপ্ত। দীপকাকু বললেন, তেমন কিছু না। আপনাদের কাজ সম্বন্ধে ডিটেল জানিয়ে গত 3 বছরের আয়ের ব্যয়ের হিসেব দিয়ে একটা অ্যাপ্লিকেশন করবেন, বাকিটা আমি দেখে নেব। সেসব আমাদের রেডি করাই আছে। প্রত্যেক বছর সরকার এবং অন্যান্য সংস্থার কাছে সাহায্যের জন্য আবেদন করি, বললেন বীণাপাণি দেবী। দীপ কাকু বললেন, তাহলে তো কাজ অনেক কমে গেল। এবার অ্যাপ্লিকেশন লিখতে হবে না, এমন কয়েকটা প্রশ্ন করি, উত্তরগুলো জানা থাকলে অফিসে সুপারিশ করতে আমার সুবিধে হবে। বলো, কি জানতে চাও? বলে গদিয়াটা রিভলভিং চেয়ারে ভালোভাবে ঠেসান দিলেন সুনেত্রা দিব্যির পিসি দিদা। দীপকাকু তখন প্রশ্নে না গিয়ে ঝিনুককে বললেন, ইনফরমেশনগুলো নোট করো মিলি। নিজের চরিত্রে নতুন নাম পেল ঝিনুক, নট ব্যাড। দীপকাকু আবার তুই তোকারিও করছেন, চরিত্রের ভূমিকাটা বোঝা যাচ্ছে না। নোটবুক পেন বের করেছে ঝিনুক। বীণাপাণি দেবী ঝিনুককে দেখিয়ে দীপকাকুর কাছে জানতে চান, ও কি তোমাদের এনজিওতেই আছে? না না, ও আমার বড় মামার মেয়ে, কলকাতাতেই থাকে, এনজিওর কাজগুলো শেখাচ্ছি। দীপ কাকুর উত্তর শুনে খুব খুশি হলেন বীণাপাণি দেবী। বললেন, খুব ভালো, এই ধরনের ভালো কাজের সঙ্গে ছোট থেকে জড়িয়ে থাকাটা উচিত। তুমি কি পড়াশোনা করছো এখন? শেষের বাক্যটা অবশ্য বললেন ঝিনুকের দিকে তাকিয়েই। ঝিনুক নিজের কলেজের নাম, ইয়ার আর সাবজেক্ট বলল। বাহ, ভেরি গুড, বললেন বীণাপাণি দেবী। দীপ কাকু আবার প্রশ্ন শুরু করলেন, আপনি তো অমল আলোর অধ্যক্ষ, ম্যানেজিং বডি আছে কোনো? খাতায় কলমে আছে, বাকি সব ডিসিশন আমাকেই নিতে হয়। এই বাড়ি জমির মালিক তো আপনি, আপনার পরে কে? আমি নিঃসন্তান, কোনো ওয়ারিশন নেই। প্রপার্টির মালিকও এখন আর আমি নই, ট্রাস্টিকে দেওয়া আছে। ট্রাস্টির প্রেসিডেন্ট আমি, ট্রাস্টির মেম্বার এখানে যারা কাজ করে তারাই। 2 জন শুধু বাইরের লোক রেখেছি, একজন ডাক্তার, অন্যজন উকিল। আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে রাখেননি? না, রাখলেই আমার অবর্তমানে আত্মীয়তার অধিকার বলে সেই সকলের মাথার ওপর উঠে বসত।
প্রতিষ্ঠানটাকে আমি কোনোভাবেই পারিবারিক সম্পত্তি হতে দিতে চাই না। ব্যাস, এইটুকু জানলেই চলবে। এবার বলার পর দীপ কাকু আর একটু বেশি বিনয়ের সঙ্গে বললেন, এবার সাধারণ কৌতূহল থেকে একটা কথা জিজ্ঞাসা করছি। আপনার পিছনের ওই ফটোটা কার? উনি কি এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ? উনি আমার বাবা। ঠিক প্রাণপুরুষ নন, অমল আলো দেখে যেতে পারেননি। উনি আমার অনুপ্রেরণা, বললেন বীণাপাণি দেবী। দীপ কাকুর কৌতূহল এতটুকুতে মিটল না। বললেন, ওর সম্বন্ধে আরেকটু যদি বলেন। বড় করে শ্বাস নিয়ে বীণাপাণি দেবী বলতে শুরু করলেন, আমার বাবা অম্বিকাচরণ কর ছিলেন বিদ্যুৎসাহী মানুষ। নিজে খুব মেধাবী ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যারিস্টারি করার পর জজ হয়েছিলেন। নিজের টাকায় বহু স্কুল পাঠশালা খুলেছিলেন। বাবার আগ্রহী বলতে গেলে সে যুগে আমি এমএ পাশ করি। তখন মহিলা এমএ পাশ হাতে গোনা। যদিও পড়াশোনা সেভাবে কোনো কাজেই এলো না আমার। বিয়ে হলো সম্পন্ন পরিবারে, স্বামীও ব্যারিস্টার। সে যুগে ভদ্রবাড়ির মেয়ে বউদের বাইরে চাকরি করতে যাওয়া ছিল অসম্মানের ব্যাপার। আমার নিজের সন্তান না থাকলেও ভাসুর দেওরের অনেক ছেলে মেয়ে ছিল, কিন্তু তাদেরও পড়ানোর সুযোগ পেতাম না আমি। মাইনে করা মাস্টার মশাইরা এই বেলা ও বেলা পড়িয়ে যেতেন। আমি পড়ে থাকতাম ঘর কন্যার কাজ নিয়ে। তখন থেকেই মাথায় খেলতো, যদি কখনো সুযোগ পাই অভাবী ঘরের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য কিছু করব। দীপ কাকু বললেন, সেই ভাবনার ফল হচ্ছে আপনার এই অমল আলো। উত্তরে নীরব থাকলেন বীণাপাণি দেবী। টেবিলে রাখা প্রাচীন আমলের ওল্টানো বাটির মতো দেখতে কলিং বেলে দুবার চাপড় মারলেন। কাউকে ডাকছেন। ঝিনুক পিছন ফিরে দরজায় এসে দাঁড়ালেন অনুজ্জ্বল চেহারার এক মহিলা। বীণাপাণি দেবী তাকে বললেন, রেবা, আমাদের 3 কাপ চা দিও। আমি না, প্রায় হাত তুলে বলে উঠল ঝিনুক। বীণাপাণি দেবী মহিলাকে বললেন, আচ্ছা ঠিক আছে, 2 কাপ দিও। মহিলা সরে গেলেন দরজা থেকে। নমনীয় ভঙ্গিতে দীপকাকু ফের কথা শুরু করলেন, এই প্রপার্টির অনেকটা অংশ আপনি বাবার থেকে পেয়েছেন নিশ্চয়ই? না, বাবার সম্পত্তির কিছুই আমি নিইনি, ছিলও না বেশি কিছু। জমি বাড়ি টাকা পয়সা দাদাকে দিয়ে আমি নিয়েছি বাবার সার্টিফিকেট, মেডেল, কৃতিত্বের সব স্মারক। অনেক পেয়েছেন জীবনে। বীণাপাণি দেবী থামতেই দীপকাকু বললেন, এই সম্পত্তির সমস্তটাই তাহলে আপনার স্বামীর? হ্যাঁ, ওর রোজগার ছিল বেশ ভালো। এই বাড়িটা বাগান বাড়ি হিসাবে বানিয়েছিলেন। মারা গেলেন মাত্র 60 বছর বয়সে। তারপরেই আমি এইখানে চলে আসি। ও রেখে যাওয়া টাকা দিয়ে শুরু করি অমল আলো। 2 কাপ চা নিয়ে ঢুকলেন রেবা। দীপকাকু আর বীণাপাণি দেবীর সামনে রেখে গেলেন। দীপকাকু আমেজ করে চুমুক দিলেন চায়ে। বললেন, আপনার বাবার জীবনী নিয়ে কোনো বই আছে? পড়তে পারলে খুব ভালো লাগতো। বীণাপাণি দেবীও খাচ্ছিলেন চা। ঠোঁট থেকে কাপ নামিয়ে বললেন, বাবা আত্মপ্রচার একদম পছন্দ করতেন না। ধ্যান ধান যা কিছু করতেন সব আড়ালে থেকে। অনেক দরিদ্র পরিবার ঘুম থেকে উঠে দেখেছে মাথার কাছে কে যেন টাকা রেখে গিয়েছে। বাবা মারা যাওয়ার পর অনেক দিন পর্যন্ত আমি বিশ্বাস করতাম এসব ঘটনা প্রচার করার দরকার নেই, দাতাকে ছোট করা হয় তাতে। গত কয়েক বছর হলো ভাবনার বদল হয়েছে আমার। এরকম একটা মানুষের কথা পরবর্তী প্রজন্মকে না জানানোটা ঠিক নয়। বাবার জীবন থেকে অনুপ্রাণিত হবে তারা। থেমে আর একবার চায়ে চুমুক দিলেন বীণাপাণি দেবী। ফের বলতে লাগলেন, কত রকম ইন্টারেস্টিং ঘটনা আছে জানেন। বাবার তখন 16 বছর বয়স।
আমাদের রাধিকাপুরের জমিদার নবকৃষ্ণ চট্টোপাধ্যায় তার বাবার তৈরি লাইব্রেরির 50 বছর পূর্তি উৎসব পালন করছেন। ঘোষণা করলেন লাইব্রেরি নিয়মিত পাঠকদের একটা পরীক্ষা নেওয়া হবে। বেছে বেছে 10টা প্রশ্ন করা হবে লাইব্রেরিতে রাখা 1500 বই থেকে। যে পাঠক সব কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে পুরস্কৃত করা হবে তাকে। ঘোষণাটা হয়েছিল পরীক্ষার ঠিক 1 মাস আগে, যে সময়ের মধ্যে 1500 বই পড়া প্রায় সম্ভবই নয়। বেশ কিছু বই আগে পড়া থাকতে হবে। আমার বাবা অম্বিকাচরণ কর মাত্র 16 বছর বয়সে সব কটি প্রশ্নের সঠিক উত্তর দেন। জমিদার নবকৃষ্ণ খুশি হয়ে বাবাকে বলেছিলেন, তুমিই আমার গ্রামের সেই সূর্য যে রাতেও অস্ত যায় না, তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। বাবাকে সোনার মেডেল দিয়েছিলেন জমিদার। জমিদারের বাবার নাম কি ছিল? প্রায় অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করলেন দীপকাকু। কেন করলেন বুঝে উঠতে পারছে না ঝিনুক। বীণাপাণি দেবী স্মৃতি উদ্ধারে নেমেছেন। অনেক ভেবে বললেন, মনে পড়েছে, জমিদার নবকৃষ্ণের বাবার নাম ছিল জগমোহন চট্টোপাধ্যায়। লাইব্রেরির নাম সরলা বালা গ্রন্থাগার। মায়ের স্মৃতিতেই গ্রন্থাগারটা বানিয়েছিলেন। নদিয়া জেলার রাধিকাপুর তখন বেশ বর্ধিষ্ণু জায়গা। এখন গেলে বিশ্বাসই হবে না। তা এসব ঘটনা কি আপনি জীবনী আকারে লিখেছেন? জানতে চাইলেন দীপকাকু। কাপ তুলে চায়ের কাপে শেষ চুমুকটা দিলেন। বীণাপাণি দেবী বললেন, লিখেছি, অনেক কষ্ট করে। শেষ বয়সে এসে বেশ কিছু কথা তো ভুলেও গিয়েছি। বই হবে, ছাপতে গিয়েছে। কোন প্রকাশনা ছাপছে বই? দীপকাকুর প্রশ্নের উত্তরে বীণাপাণি দেবী বললেন, সেসব আমি কিছুই জানি না। আমার এক রিলেটিভ ছাপার ব্যাপারটা ভালো বোঝে। সে নিজের আগ্রহে দায়িত্ব নিয়েছে। পুরনো অনেক ফটো, বাবার পাওয়ার সার্টিফিকেট, মেডেলের ফটোও থাকবে বইটায়। বাহ, বেশ যত্ন করেই কাজটা হচ্ছে বলে মনে হয়। বই প্রকাশ হলেই আমাকে জানাবেন, কিনবো একটা, বললেন দীপকাকু। বীণাপাণি দেবী মিষ্টি করে হেসে বললেন, তোমাকে কিনতে হবে না, আমি গিফট করব। ঝিনুক ভেবেছিল সাক্ষাৎ পর্ব বুঝি শেষ। নোটবুক বন্ধ করছিল। দীপকাকু আড্ডার ঢঙে ফের প্রশ্ন করলেন, এ বাড়িতে আপনার সঙ্গে কে থাকে? ক্লোজ কোনো রিলেটিভ? না, সেরকম কেউই থাকে না। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? বিস্ময় প্রকাশ করলেন দীপকাকু। বীণাপাণি বললেন, একা কোথায়? দুপুরবেলা বলে বুঝতে পারছেন না? আমার 70 জন ছাত্রছাত্রী এখন স্কুলে গিয়েছে। ওরা থাকলে গম গম করতো একতলাটা। ভ্রু কুচকে উপরে আঙুল নির্দেশ করে দীপকাকু বললেন, আপনি সম্ভবত থাকেন দোতলায়। রাত বিরতে ভয় করে না? তারপর শরীর টরীর খারাপ করে যদি? যে একটু আগে চা দিয়ে গেল, রেবা, ও রাতে আমার ঘরে থাকে। এছাড়া গেটে সিকিউরিটি আছে। নিচতলায় এত ছেলে মেয়ে, ওদের সুপারিনটেন্ডেন্ট। আর চুরি হওয়ার মতো আমার কাছে আছেটা কি? বয়সটাকেই ভয়। থামলেন বীণাপাণি দেবী। দীপকাকু শিওর হয়ে নেওয়ার জন্য বললেন, চুরি হওয়ার মতো কিছু নেই বলছেন? না, ঘটি বাটি টিভি ইত্যাদি বাদ দিলে অমূল আলো চালাতে গিয়ে আমি প্রায় নিঃশেষ। এখন তোমাদের মতো কোনো এনজিওর লোকেরা এগিয়ে আসে, তাহলে অন্তত মরার আগেই আমার প্রতিষ্ঠানকে সচল দেখে যেতে পারব। আবেগটা মোটেই স্পর্শ করল না দীপকাকুকে। নিজের অভিনীত চরিত্রও ধরে রাখতে পারলেন না। টিপিক্যাল গোয়েন্দার মতো জানতে চাইলেন, সংস্থা চালানোর মতো নগদ টাকা কিছু রাখেন না বাড়িতে?
না, ব্যাংক মারফত ট্রানজ্যাকশন হয়। সামান্য হাত খরচের মতো কিছু টাকা আমি নিজের কাছে রাখি, বললেন বীণাপাণি দেবী। দীপ কাকুর নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে এবার উঠবেন। বীণাপাণি দেবীকে বললেন, আপনার ফোন নাম্বারটা দিন, 3-4 দিনের মাথায় আমি আসবো, ফোন করে নেব আগে। অ্যাপ্লিকেশন, আয় ব্যয়ের হিসেব রেডি করে রাখবেন। দীপ কাকু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ড্রয়ার টেনে একটা ভিজিটিং কার্ড বের করে দীপ কাকুর দিকে এগিয়ে দিলেন বীণাপাণি দেবী। বললেন, এতে আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি সব আছে। দীপ কাকু দরজার দিকে ঘুরে গিয়েও থমকে দাঁড়ালেন। বীণাপাণি দেবীর দিকে ফিরে বললেন, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনি কিন্তু আপনার সবচেয়ে নিকটজনকেও আমার এখানে আসার কারণটা বলবেন না। আমাদের এনজিও এরকম একটা গ্রান্ট দিতে চলেছে। খবরটা যদি ফাঁস হয়ে যায়, প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়বে অফিসে। তখন অমল আলোর জন্য কিছু করা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। কাউকে বলবো না, তুমি নিশ্চিন্ত থাকো। গেটের বাইরে এসে ঝিনুক বলেই ফেলল, ভদ্রমহিলাকে এভাবে আশা দেওয়াটা কি ঠিক হলো? ইন্টারনেটে যখন দেখবেন স্প্রাউটের কোনো ওয়েবসাইটই নেই, দুঃখ পাবেন খুব। বাইকে উঠে বসেছেন দীপ কাকু। বললেন, স্প্রাউটের ওয়েবসাইট আছে, দিল্লিতেই অফিস। আমার পরিচয়টা মিথ্যে। যা করছি বীণাপাণি গুপ্তর কোনো ক্ষতি হবে না, লাভ হবে অনেকের। পরে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। ঝিনুক আর কথা বাড়ায় না, দীপ কাকুর পিছনে গিয়ে বসে। আজ সুনেত্রাদিদের বাড়িতে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। দীপ কাকু নিজে না এসে ঝিনুককে পাঠিয়েছেন সরজমিনে তদন্ত করতে। বাবার গাড়িটা নিয়েছে ঝিনুক, আশুদা চালিয়ে নিয়ে এসেছে সুনেত্রাদিদের বাড়ি। ঘটনা ঘটেছে এই রকম। সুনেত্রাদি স্কুল থেকে ফিরে দরজার চাবি খুলতেই দেখেন ঘর এক্কেবারে লণ্ডভণ্ড। ভয়ে চেঁচামেচি জুড়ে দেন। দোতলা থেকে বাড়িওয়ালা নেমে আসেন। ঘরের অবস্থা দেখে তিনিও হতচকিত। তার কাছেই জানা যায় দুপুর 2টো নাগাদ মণিময়দা এসে চাবি চান উপরে গিয়ে। বাড়িওয়ালাকে বলেন, আমার চাবিটা ভুলে ফেলে গিয়েছি, সঙ্গে দরকারি একটা ফাইল। আর কিছুক্ষণ পরেই অফিসের বোর্ড মিটিংয়ে বসবো। ব্যাগে ফাইল খুঁজতে গিয়ে দেখি সেটা তো নেই, বাড়ির চাবিটাও ফেলে এসেছি। বাড়িওরা সরল বিশ্বাসে চাবি দিয়ে দেন। মণিময়দাদের ঘরের একই চাবি 3টে, 2টো থাকে স্বামী স্ত্রী দুজনের কাছে। বিশেষ পরিস্থিতির কথা ভেবে একটা চাবি রাখা ছিল বাড়িওয়ালা সুনিধি বাবুর হেফাজতে। দরকারটা এই প্রথম পড়ল। ব্যবহারও করলো মণিময়দার ডুপ্লিকেট। দীপ কাকুর নির্দেশ মাথায় রেখে বাড়িওয়ালার সামনে ডুপ্লিকেটের প্রসঙ্গ তোলেননি সুনেত্রাদি। সুনিধিবাবুকে উপরে পাঠিয়ে ফোন করেন মণিময়দাকে, জানতে চান বাড়িতে এসেছিলেন কিনা। মণিময়দা বলেন, কোনো প্রশ্নই ওঠে না। সকালে অফিসে ভিজিট করে দিয়েই বেরিয়ে পড়েছি ফিল্ড ওয়ার্কে। আমি এখন শ্রীরামপুরে, সন্ধ্যের আগে বাড়ি ফিরতেই পারবো না। মিস্টার বাগচিকে ফোন করে ডেকে নাও। সুনেত্রাদি দীপ কাকুকে ফোন করে ঘটনাটা জানান। দীপ কাকু বলেন, আমি অন্য একটা কাজে আছি, ঝিনুককে পাঠিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখতে। ওনা যাওয়া পর্যন্ত ঘরটা যে অবস্থায় আছে তেমনই রাখবেন, কোনো কিচ্ছু গোছাতে যাবেন না। দীপ কাকু অর্ডার আসার আগেই ঝিনুকের কাছে ফোন যায় সুনেত্রাদির। সমস্ত ঘটনা জানিয়ে অনুযোগ করলেন, ব্যাপারটা এত সিরিয়াস, তোমার কাকু কি একবার আসতে পারতেন না? সুনেত্রাদি লাইন ছেড়ে ঝিনুক তখনই ফোন করেছিল দীপ কাকুকে। উনি কিছু না শুনেই বলতে থাকলেন, ঠিক আছে, তুমি চলে যাও ওদের বাড়ি, সব কিছু বুঝে নিয়ে ফোন করে জানাও। লণ্ডভণ্ড হয়ে থাকা সুনেত্রাদিদের ড্রয়িং রুমে ঝিনুক এখন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। চোখ ঘুরছে ঘরের চারপাশে, দেখছে অনেক কিছুই। কোনো বিষয়ের ওপর বিশেষ নজর দেবে সেটা বুঝেই উঠতে পারছে না। সোফা সেটের অবস্থান এলোমেলো, কর্নার র্যাক ফলস গাছ শুদ্ধ মুখ থুবড়ে পড়ে আছে। দেওয়ালে ঝোলানো ফ্ল্যাট টিভি সেট যেন বেঁকে আছে একটু। র্যাক ফাঁকা করে বই ছড়ানো ছেটানো চারপাশে। এসবের মাঝখানে ভীত মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছেন সুনেত্রাদি। ঝিনুক ওর দিকে দৃষ্টি স্থির করে বলল, চলুন লিভিং রুমটা দেখা যাক। প্যাসেজে দাঁড়িয়ে পড়ল ঝিনুক। চোখ আটকেছে বাঁ দিকে পড়ে থাকা এক রাশ খবরের কাগজের দিকে। সেখানে আবার কিছু সুচপ্পলও দেখা যাচ্ছে। আন্দাজ করা যায় দেয়াল থেকে বেরিয়ে আসা আধখানা থামের আড়ালে আছে সুর‍্যাক আর পুরনো নিউজ পেপারের স্টক। সুনেত্রাদি ঝিনুকের দৃষ্টিকে অনুসরণ করে পড়লেন,
আমিও দেখেছি কাগজগুলো পড়ে আছে, তবে মনে হয় ওখানে হাত দেয়নি। কাগজ অনেক জমে গিয়েছে, বিক্রি করা হচ্ছে না, কদিন আগেও পড়ে গিয়েছিল। ঝিনুক দীপ কাকুর কাছে শিখেছে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিখুঁত পর্যবেক্ষণ। সামান্য অসঙ্গতিও উপেক্ষা করা যাবে না। থামের কাছে এগিয়ে গিয়েছে ঝিনুক, কাগজগুলোর সামনে হাঁটু মুড়ে বসে ঝুঁকে দেখতে থাকে তারিখ। যদি সিরিয়ালে থাকে বুঝতে হবে বান্ডিল থেকে নেমে এসেছে কোনো কিছুর ধাক্কা খেয়ে। তারিখ এদিক এদিক হওয়া মানে ডুপ্লিকেটের হাত পড়েছে এখানেও। ডেটগুলো মোটামুটি পরপর আছে দেখে নিয়ে ঝিনুক সোজা হলো। সুরাক থেকে পড়ে যাওয়া চটি জুতোগুলো তুলতে যাচ্ছিলেন সুনেত্রাদি। ঝিনুক মানা করলেন, বললেন, যেখানকার জিনিস সেখানেই থাক। এক পাটি প্রায় নতুন জেন্টস চপ্পল সুনেত্রাদির হাতে। কোম্পানির স্টিকার এখনও ওঠেনি, সাইজটাও দেখা যাচ্ছে 8 নম্বর, ঠিক যেভাবে চটি পড়েছিল মেঝে। সুনেত্রাদি তেমন করেই রাখলেন। ঝিনুক এগিয়ে যায় লিভিং রুমের দিকে। ঘরে পা দিয়েই মাথা পাক খেয়ে যায় ঝিনুকের, যেন ঘূর্ণিঝড় ঢুকে পড়েছিল। বিছানার চাদর, গদি, বই, খাতা, দেয়ালে টাঙানো মুখোশ, ক্যালেন্ডার সমস্তটাই এলোমেলো। সব কিছু ছাড়িয়ে বন্ধ স্টিলের আলমারিটা ঝিনুককে যেন ডেকে নেয়। মেঝে পড়ে থাকা জিনিসপত্র ডিঙিয়ে ঝিনুক আলমারির হ্যান্ডেলে হাত রাখে, চাপ মেরে দেখে লক আছে। ঘাড় ফিরিয়ে সুনেত্রাদিকে জিজ্ঞেস করে, এটা বন্ধই ছিল তো? ঘাড় কাত করলেন সুনেত্রাদি, মুখে বললেন, চাবিটাই বোধহয় খুঁজছিল। চাবি কি আপনার সঙ্গে থাকে? বাইরে নিয়ে বেরোন? জিজ্ঞেস করলো ঝিনুক। না, এ ঘরেই আছে। বুদ্ধি করে একটা জায়গা বার করেছি আমরা, আমি আর মণিময় শুধু জানি। চাবিটা কোথায় জানতে চাওয়া শোভন হবে না। ঝিনুক বলল, আমি বাইরের ঘরে আছি। চাবিটা বের করে আলমারি খুলে একবার দেখে নিন তো সব ঠিক আছে কিনা। এমনও তো হতে পারে চাবিটা খুঁজে পেয়ে যা হাতানোর হাতিয়ে আবার আগের জায়গায় চাবি রেখে গিয়েছে। ঘর থেকে বেরিয়ে আসে ঝিনুক। ড্রয়িং রুমে পৌঁছে ভাবতে থাকে দীপ কাকুর পর্যবেক্ষণের পদ্ধতি। হামাগুড়ি দেয়া দীপ কাকুর ভঙ্গিটা ভেসে ওঠে মাথায়। অর্থাৎ পায়ের ছাপ দেখতে হবে। ঝিনুকের কাছে ম্যাগনিফাইং গ্লাস নেই, এমনিই একবার ট্রাই করে দেখা যাক। বইয়ের র্যাকের কাছে গিয়ে উবু হয় ঝিনুক। এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই বইগুলো মেঝে ফেলেছে। হামাগুড়ি দিকে থাকে ঝিনুক। পুরনো আমলের সিমেন্ট ঘষা মেঝে, কোথাও পায়ের অথবা জুতোর ছাপ চোখে পড়ছে না। মেঝে খুবই পরিষ্কার, সকালেই হয়তো মুছে গিয়েছে কাজের লোক। এ কি, তুমি কি খুঁজছো? ভয় মেশানো বিস্ময়ে গলায় সুনেত্রাদি বলে ওঠেন। ঘরে এসে থমকে দাঁড়িয়েছেন। হাত টাত ঝেড়ে উঠে দাঁড়ায় ঝিনুক, বলল, দেখছিলাম পায়ের ছাপটাপ যদি থাকে। পেলে? না। বলার পর ঝিনুক জিজ্ঞেস করে, আলমারি সব দেখে নিয়েছেন? হাত পড়েনি তো? মাথা নাড়লেন সুনেত্রাদি, বললেন, না, সব ঠিক আছে। বড় সোফাটায় বসলেন সুনেত্রাদি। এটাও আগের জায়গা থেকে অনেকটা সরে গিয়েছে। ফের সুনেত্রাদি কথা শুরু করলেন, দেখে শুনে কি মনে হচ্ছে তোমার? লোকটা কেন ঢুকেছিল? অ্যাপারেন্টলি মনে হচ্ছে কিছু একটা খুঁজছিল, ছোটোখাটো জিনিস। সেরকম কিছু মিসিং হয়েছে কিনা সেটা আপনারাই বলতে পারবেন। ঘর না গোছানো পর্যন্ত তো বলা সম্ভব নয়। দামি তেমন কিছু তো ছিলও না বাইরে। আপনার কাছে দামি না হলেও তার কাছে হয়তো মূল্য আছে। বলার পর ঝিনুক প্রসঙ্গ পাল্টায়, জানতে চায়, বাড়িওয়ালার সঙ্গে কি একবার কথা বলা যাবে? অবশ্যই যাবে, খুবই ভালো মানুষ। দাঁড়াও, আমি ডেকে আনছি। বলে সোফা থেকে উঠে সদর পেরোলেন সুনেত্রাদি। কাল বাবা অফিস থেকে ফিরেই অমল আলোর সম্বন্ধে জানতে চাইলেন। ঝিনুক ওখানে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত যা যা ঘটেছিল বলেছিল সবটাই। বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে এক কাপ চা শেষ করে বাবা বলেছিলেন, অম্বিকাচরণ করের জীবনী ছাপার দায়িত্ব যে মণিময় নিয়েছে এটা তো পরিষ্কার। আর যেহেতু ওদের বাড়িতে প্রিন্টিং প্রেস ছিল, বই প্রকাশের ব্যাপারটা মোটামুটি জানে, কিন্তু তার সঙ্গে দীপঙ্কর যে অপরাধ কাণ্ডের আশঙ্কা করছে তার লিঙ্ক কোথায়? যোগাযোগটা ঝিনুক তখনও ধরতে পারিনি। এই মুহূর্তে মনে হচ্ছে আছে। ওলটপালট ঘরটায় ঝিনুককে ধরিয়ে দিচ্ছে লিঙ্কটা। দীপ কাকুই ঘটনাটা লাইটলি না নিলেই পারতেন। ঝিনুককে দায়িত্ব না দিয়ে নিজে এলে সিদ্ধান্তে পৌঁছতে পারতেন দ্রুত। তার সঙ্গে ঝিনুকের পর্যবেক্ষণের আসমান জমিন ফারাক।
ঝিনুকের কেন জানি না মনে হচ্ছে বীণাপাণি দেবীর ম্যানুস্ক্রিপ্ট হাতাতেই লোকটা হানা দিয়েছিল। সম্ভবত ওই পাণ্ডুলিপি থেকে বই হলে কারো স্বার্থে ঘা লাগবে, বড় কোনো ক্ষতির মুখে পড়বে সে। মণিময়দার ডুপ্লিকেট জোগাড় করে পাণ্ডুলিপি উদ্ধারে নেমেছে ব্যক্তিটি। এখন সমস্যা হচ্ছে মণিময়দা সুনেত্রাদির কাছে ম্যানুস্ক্রিপ্টের প্রসঙ্গ তুলতেই পারবে না। ঝিনুক বলতে পারবে না, দেখুন তো পাণ্ডুলিপিটা আছে কি না। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, তুমি কি করে জানলে ওটা আমাদের কাছে আছে। বলা যাবে না বীণাপাণি দেবীর সঙ্গে সাক্ষাতের কথা। দীপ কাকু এখানে নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছিলেন। এই সিচুয়েশনে একমাত্র দীপ কাকুই পারেন কায়দা করে পাণ্ডুলিপির প্রসঙ্গটা উত্থাপন করতে। বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে ঢুকলেন সুনেত্রাদি, নিরীহ ছাপোষা চেহারার ষাটোর্ধ সুনিধি বাবুর। ঝিনুকদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। বলে ওঠেন, এইটুকু মেয়ে গোয়েন্দা? আমি কখন বললাম ও গোয়েন্দা? ডিটেকটিভ এজেন্সিতে চাকরি করে, আমার দূর সম্পর্কের বোন। আপনি বসুন। সুনিধি বাবুকে সোফা দেখালেন সুনেত্রাদি। বসলেন ভদ্রলোক। এখনো কপালে ভাঁজ। ঝিনুকের পেশা নিয়ে সন্দেহ কাটেনি। যতটা সম্ভব গম্ভীর অ্যাটিটিউড নিয়ে ঝিনুক প্রশ্নে যায়, যে লোকটি আপনার কাছে চাবি নিতে এসেছিল, ড্রেসটা একটু মনে করে বলতে পারবেন? সুনিধিবাবু বেশ উত্তেজিত হয়ে বলে উঠলেন, যে লোকটা মানে এসেছিল তো মণিময়, সে আমার কাছে চাবি নিয়েছে, খানিক পরে ফেরতও দিয়ে গেছে। এর বেশি আমি আর কিছু জানি না। সাবধানে কথা এগোতে হবে। দীপ কাকুর পারমিশন ছাড়া ডুপ্লিকেটের কথা বলা যাবে না। ঝিনুক বলল, ঘরটা লণ্ডভণ্ড দেখে একটু সন্দেহ হচ্ছে। আপনি নিজের হাতে মণিময়দাকে চাবি দিয়েছেন, নাকি দরজার কাছে এসে কেউ চাবিটা চেয়েছে? আপনি তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, ব্যক্তিটিকে মণিময়দা ধরে নিয়ে কারো হাত দিয়ে চাবিটা পাঠিয়েছিলেন। রাগে তড়াক করে সোফা থেকে উঠে দাঁড়ালেন সুনিধিবাবু। বলেন, এইসবের মানে কি? এত গভীর ষড়যন্ত্র। আমি হাতে করে চাবি দিলাম মণিময়কে, সে এখন ঘরে এসে সেবের নৃত্য করবে না রাগ প্রধান গাইবে, তার দায়িত্ব আমি নিতে যাব কেন? প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমাদের সমস্যাটা। ঝিনুকে কথা শেষ করতে দিলেন না সুনিধিবাবু। সজোরে মাথা নেড়ে বলতে লাগলেন, না না, এত রিস্ক নিয়ে আমি ভাড়াটে রাখতে পারবো না। এরপর কবে কি চুরি হবে, দোষ চাপবে আমার ঘাড়ে। ঝিনুক নার্ভাস হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। তারই ভুল সিচুয়েশনে চলে যাচ্ছে হাতের বাইরে। কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছে না। সুনিধিবাবু বলে চলেছেন, ছি ছি, এ কি অন্যায়! একটা নির্দোষ মানুষকে এভাবে ফাঁসানো। না না সুনেত্রা, তোমরা ভাই অন্য বাড়ি দেখে নাও। কথা শেষ করে মুহূর্তে ঘর থেকে বেরিয়ে গেলেন সুনিধিবাবু। ঝিনুক পুরো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে। তার জন্যই ভাড়াটিয়া বাড়িওয়ালার সম্পর্ক খারাপ হয়ে গেল। সুনেত্রাদিদের উঠে যেতে হবে কম ভাড়ার বাড়িটা ছেড়ে। কি হলো? তুমি মনে হচ্ছে খুব এম্বারাসড। বসো তো। সুনেত্রাদির কথায় সম্বিত ফেরে ঝিনুকের। বসে পড়ে সোফায়। সুনেত্রাদি ফের বললেন, অত চিন্তা করো না। সুনিধিবাবুর ঝামেলা এড়িয়ে চলা ভীতু প্রকৃতির মানুষ। তোমার কথা শুনে তাই ওভাবে রিয়্যাক্ট করলেন। পরে ওকে আমি বুঝিয়ে বলবো। দীপ কাকু যখন কাউকে জিজ্ঞাসাবাদ করেন, মনে হয় ব্যাপারটা কি এমন শক্ত? প্রশ্নের জালে অপরপক্ষকে ক্রমশ নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেন। দু একটা ক্ষেত্রে সামান্য বাধা এসেছে, অনায়াসে তা টপকেও গিয়েছেন। ঝিনুক এই প্রথম উপলব্ধি করল ইন্টারোগেশনের কাজটা ঠিক কতটা কঠিন। আচ্ছা, কিচেনের জিনিসপত্রে হাত দেওয়া যাবে? সুনেত্রাদের প্রশ্নটা ধরতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল ঝিনুক। এবার উনি একটু ভেঙে বললেন, আসলে সে কখন স্কুল থেকে ফিরেছি, খুব খিদে পেয়েছে। তুমিও তো কোনো কিছুতে হাত দিতে দিচ্ছ না। কথাটা বলে এমন অসহায় মুখভঙ্গি করলেন সুনেত্রাদি, ঝিনুকের মুখে হাসি চলে এলো। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে। মণিময়দার অপেক্ষায় বসে রয়েছে ঝিনুক। সুনেত্রাদিও বলেছেন ওর সঙ্গে দেখা করে যেও। আমি সব গুছিয়ে বলতে পারবো না। ইতিমধ্যে সুনেত্রাদি চিড়ের পোলাও, কফি তৈরি করেছেন। খাওয়া হয়েছে দুজনে মিলে। সুনেত্রাদি যখন কিচেনে ছিলেন, ঝিনুক দীপ কাকুকে ফোন করে মাত্র 2টো কথা বলে নেয়। আপনি কি আসবেন?
ঘরের যা অবস্থা, এদের তো ওঠা বসা করতে অসুবিধে হচ্ছে। আসবো না, ঘর গুছিয়ে ফেলতে বলো। সব কিছু গুছিয়ে ফেললে দীপ কাকুকে বলার সময় কিছু পয়েন্ট বাদ থেকে যেতে পারে। ঝুঁকি নেয়নি ঝিনুক। নিজের সেলফোনের ক্যামেরায় দুটো ঘরের ফটো তুলে রেখেছে। ঘর এখন গোছানো গাছানো। সুনেত্রাদি ঝিনুক মিলে খোশ গল্প জুড়েছেন। প্রসঙ্গ সাম্প্রতিক একটা বাংলা সিনেমা। সদর ভেজানো ছিল। প্রথমে বুটের শব্দ, তারপর খুলে গেল দরজা। মণিময়দা এসেছেন। ঝিনুকদের আড্ডার ভঙ্গি দেখে অবাক হয়েছেন ভীষণ। সুনেত্রা বললেন, কি ভাবছো, ফলস ডেকে পাঠিয়েছি? কিছুই ঘটেনি বাড়িতে? জুতো ছেড়ে অফিস ব্যাগ হাতে ঘরে ঢুকে এলেন মণিময়দা। ব্যাগটা সুনেত্রাদির হাতে ধরিয়ে দিয়ে বসে পড়লেন সোফায়। চেহারায় বিষণ্ণ বিধ্বস্ত ভাব। ভিতর ঘরে ব্যাগ রেখে জলের গ্লাস নিয়ে ফিরলেন সুনেত্রাদি। বললেন, দুটো ঘরের অবস্থাই খুব খারাপ ছিল। কিছু একটা খুঁজছিল লোকটা, সম্ভবত পাইনি। মিস্টার বাগচির পারমিশন নিয়ে আমি ঝিনুক ঘর গুছিয়ে ফেললাম। সব ঠিকঠাক আছে, তবু তুমি একবার চেক করে নিও তো। কথাগুলোর মাঝে সুনেত্রাদির হাত থেকে যে গ্লাস নিয়ে জল খেলেন মণিময়দা। ঝিনুকের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমার কাকুর ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। থামলেন মণিময়দা। ঝিনুক পরের কথাটার জন্য অপেক্ষা করে। নিজেকে গুছিয়ে নিয়ে মণিময়দা বললেন, এখানে যেমন এই অবস্থা, আমাদের শালকিয়ার বাড়িতেও আজ একটা কাণ্ড ঘটে গিয়েছে, আমাকে জড়িয়েই। কী কাণ্ড? ঝিনুক সুনেত্রাদি একসঙ্গে জানতে চাইলেন। মণিময়দা শুরু করলেন বলতে। একটা লোক বাবাকে গিয়ে বলে সে নাকি বছর 10 আগে একটা কবিতার বই আমাকে ছাপাতে দিয়েছিল। আমি নাকি পাণ্ডুলিপি চেয়ে নিয়েছিলাম। ওর কবিতা এত ভালো লেগেছিল আমার। তারপর হঠাৎ চাকরি পেয়ে সে বিদেশে চলে যায়। এখন সেই বই অথবা পাণ্ডুলিপিটা তার চাই। পরের কথায় যাওয়ার আগে একটু থামলেন মণিময়দা। ঝিনু জিজ্ঞেস করে নেয়, লোকটা দেখতে কেমন, নাম কি কিছু বলেছে? নাম বলেছে অমিত সেনগুপ্ত। ফ্রেঞ্চ কাট দাঁড়ি, দামি গাড়ি নিয়ে এসেছিল। সুনেত্রাদি জানতে চাইলেন, কাণ্ডটা কি ঘটেছে সেটা তো বলো। প্রথমেই যেটা বলতে হয়, কোনো কবিতা সংগ্রহের পাণ্ডুলিপি আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে নিইনি। কেউ আমাকে দিয়েও রাখেনি। এবার লোকটার চালাকিটা শোনো। বাবা যখনই বলেছেন ছেলে কোথায় পাণ্ডুলিপি রেখেছে আমি কি করে জানবো? প্রেসের কারবার আমাদের অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তুমি ফোন করে মণিময়ের থেকে জেনে নাও কোথায় রেখেছে তোমার জিনিস। পজ নিলেন মণিময়দা। সুনেত্রাদি তর্স হয়েছে না, চোখ বড় বড় হয়েই আছে। বললেন, তারপর? শুরু করলেন মণিময়দা। লোকটা জানালো তার কাছে আমার ফোন নাম্বার নেই, দীর্ঘদিন যোগাযোগ হয় না। এক সময় খুব ঘনিষ্ঠতা ছিল। বাবা আমার নাম্বার দিলেন তখন। লোকটা আমার সঙ্গে কথাও বলল। আসলে পুরোটা অ্যাক্টিং। ফোন কেটে বাবাকে জানালো আমি নাকি আমার বইয়ের র্যাকটা দেখতে বলেছি। বাবা সরল বিশ্বাসে লোকটাকে নিয়ে গিয়েছিল আমার পুরনো ঘরে। বইয়ের র্যাক ঘেঁটে লোকটা বলল, না, পাওয়া গেল না। ঠিক আছে, মণিময়ের ফোন নম্বর তো রইল, পরে যোগাযোগ করে নিচ্ছি। ও বাড়ির ঘটনাটা আপনাকে কে জানালো? কথার মাঝেই জিজ্ঞাসা করলো ঝিনুক। মণিময়দা বললেন, আমার ছোট ভাই ফোন করে জানিয়েছে। ঘটনা ঘটার 1 ঘন্টা পরে। কি একটা কাজে বিজনেস ছেড়ে সন্ধেবেলা বাড়ি এসেছিল। বাবার থেকে লোকটার কথা জেনে ওর খটকা লাগে। সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে। ভাইয়ের থেকে কিছুটা শুনে নিয়ে বাবার সঙ্গে কথা বলে ডিটেলে ব্যাপারটা জানতে পারি। তারপরই ফোন করি মিস্টার বাগচিকে। ততক্ষণে উনি এ বাড়ির ঘটনাটাও জেনে গিয়েছেন। আমি শালকিয়ার বাড়ির কাণ্ডটা জানাতে চাইলাম। এই দুটো ইনসিডেন্টের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কি? উনি বললেন, সাদা চোখে রিলেশন একটাই, আপনি নিজে। বেহালা আপনার ফ্লোরে হানা দিয়েছে, শালকিয়ায় পৌঁছে গিয়েছে বইয়ের খোঁজে। এছাড়া এর বেশি এখন আর কিছু বলা যাচ্ছে না। আবার এমনও হতে পারে 10 বছর আগে কেউ হয়তো সত্যিই আপনাকে ম্যানুস্ক্রিপ্ট দিয়েছিল। এতদিনের ব্যাপার, ভুলে যাওয়াটা কিছু অসম্ভব নয়। এখন একটা অ্যাংজাইটির মধ্যে আছেন। অপ্রত্যাশিত যে কোনো ঘটনাকে অশুভ ইঙ্গিত মনে হচ্ছে। থামলেন অনিময়দা। ওকে এখন আরও বেশি বিমর্ষ দেখাচ্ছে। ঝিনু কি বলবে ভেবে পাচ্ছে না। মণিময়দাই শুরু করলেন, আমার কেন জানি না মনে হচ্ছে মিস্টার বাগচি আমাদের কেসটা খুব একটা সিরিয়াসলি নেননি। অ্যাসাইনমেন্টটা যেহেতু নিজের ক্লোজ সার্কেল থেকে এসেছে, উনি বুঝতে পারছেন খুব একটা প্রফেশনাল হওয়া যাবে না। ঝিনুকের কান গরম হয়ে যাচ্ছে। সোফা ছেড়ে উঠতে উঠতে বলল,
বিষয়টাকে ওভাবে দেখবেন না। আপনিই বরং কেসটাকে প্রথমে লাইটলি নিয়েছিলেন। সুনেত্রাদি আপনার ডুপ্লিকেটকে দেখার পর যখন আমাদের ডেকে পাঠালেন, আপনি বলেছিলেন ওটা সুনেত্রাদির অহেতুক ভয়। একদম ঠিক বলেছ ঝিনুক, সমর্থনে জানালেন সুনেত্রাদি। ঝিনুক সদর লক্ষ্য করে গিয়ে যেতে যেতে বলতে থাকে, অন্য কোনো কেসের জরুরি কাজে নিশ্চয়ই আটকে গিয়েছেন দীপ কাকু। আমি গিয়ে রিপোর্ট করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আপনাদের চিন্তা করবার কোনো কারণ নেই। দরজা থেকে বেরিয়ে গেট পেরিয়ে গেল ঝিনুক। রাগটা ভালোই দেখানো হয়েছে। ঘুরে গেট লাগাতে গিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে রয়েছে সুনেত্রাদি, চেহারায় অপরাধীর ভাব। গাড়ির কাছে পৌঁছতে আশুদা বলল, খানিক আগে একটা পাগলা মতো লোক এসে হুজ্জতি করে গেল। কি বলল? জিজ্ঞাসা করে ঝিনুক। এখানে কেন গাড়ি লাগিয়েছ? কার গাড়ি? কোন অফিসের? কে এসেছে? দাঁড়াও, ব্যবস্থা নিচ্ছি বলে হনহন করে চলে গেল। কোথায় গেল? তুমি যে বাড়ি থেকে বেরোলে ঢুকে গেল ওখানেই। আমি তো ভাবছি তোমাদের কাছে গিয়ে না ঝামেলা পাকায়। ঝিনুক বুঝতে পারে লোকটা বাড়িওয়ালা। সুনিধিবাবু যখন বেরিয়েছেন খেয়াল করেনি আশুদা ঢুকতে দেখেছে। চেহারা যতই নিরীহ হোক, বাড়িওয়ালাটিকে সুবিধের মনে হচ্ছে না ঝিনুকের। একে নিয়েও দীপ কাকুর ভাবা উচিত। পিছনের গেট খুলে গাড়িতে উঠে বসে ঝিনুক। মণিময়দার কেসটা আলটিমেটলি ছেড়ে দিলেন দীপ কাকু। 5 দিন কেটে গিয়েছে। এই প্রথম দীপ কাকুকে কোনো কেস মাঝপথে ছেড়ে দিতে দেখল ঝিনুক। আরও হয়তো ছেড়েছেন, ঝিনুক সেসব কেসে ছিল না। অপমানিত হওয়ার কারণেই দীপ কাকু সম্ভবত কেসটা ছাড়লেন। মণিময়দা পর পর 2 বার দীপ কাকুর আত্মসম্মানে ঘা দিয়েছেন। প্রথমবার ঝিনুকের মাধ্যমে, দ্বিতীয়বার দীপ কাকুর অফিসে এসে সরাসরি অপমান করলেন। তখনই দীপ কাকু জানিয়ে দেন কেসটা তিনি আর করবেন না। কেস ছেড়ে দিলেও বীণাপানি দেবীর বাবাকে দীপ কাকু ছাড়েননি। অম্বিকাচরণ করের ব্যাপারে উনি ভীষণ আগ্রহী হয়ে উঠেছেন। ঝিনুককে বলেছেন, সময়টার কথা একবার ভাবো। অম্বিকাচরণের জন্ম 1892। জাস্ট 1 বছর আগেই বিদ্যাসাগর মারা গিয়েছেন। বঙ্কিমচন্দ্র তখনও বেঁচে। জগদীশচন্দ্র বসু তখন প্রেসিডেন্সিতে পড়াচ্ছেন। বিজ্ঞান গবেষণায় সাড়া ফেলে দিয়েছেন স্বদেশে বিদেশে। রবীন্দ্রনাথ সে সময় নিজস্ব প্রতিভায় ভাস্বর। 1 বছর পরেই বিবেকানন্দ যাচ্ছেন শিকাগোর বক্তৃতা দিতে। এইসব জ্যোতিষ্কর ছটায় অম্বিকাচরণকে সেভাবে চোখে পড়েনি মানুষের। উনি নিজেও প্রচার বিমুখ ছিলেন। কত দরিদ্র পরিবারকে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন লেখাপড়ায়। বীণাপানি গুপ্তর লেখা ওর জীবনী বই হয়ে বেরোলে কপি আর ছাপা হবে, বেশি লোকের হাতে পৌঁছবে না। অম্বিকাচরণ ছাড়াও জমিদার জগমোহন চট্টোপাধ্যায়, তার পুত্র নবকৃষ্ণ চট্টোপাধ্যায়ের অবদানও সমাজে কিন্তু কিছু কম নয়। 1858 সালে জগমোহন রাধিকাপুরের মতো অখ্যাত জায়গায় লাইব্রেরি স্থাপন করেছেন। সেই লাইব্রেরির 50 বর্ষ পূর্তি ধুমধাম করে পালন করছেন ছেলে নবকৃষ্ণ। শিক্ষার প্রসারও যে প্রজাপালনের একটা অঙ্গ, সেটা ভালোভাবেই উপলব্ধি করেছিলেন এরা। বাংলার নবজাগরণে এদের কন্ট্রিবিউশন কিন্তু কিছু কম নয়। ইতিহাসে সব চরিত্রই উপেক্ষিত রয়ে গেছে। দীপ কাকুর হঠাৎ এই ইতিহাস প্রীতির কারণ সম্ভবত ওর আর্কিওলজিস্ট ক্লায়েন্ট ডক্টর সমরেশ রায়। বীণাপানি দেবীর বাবার সম্বন্ধে হয়তো আলোচনা করতে গিয়েছিলেন দীপ কাকু। ডক্টর রায় ওকে 19 শতকের গভীরে নিয়ে গিয়েছেন। মাঝে একদিন বাবা ঝিনু গিয়েছিলেন দীপ কাকুর অফিসে। সেদিনও ভিজিটার্স এরিয়ায় অনেকক্ষণ বসতে হয়েছিল। কাজ ঘেরা কেবিনে বসে দীপ কাকু ডক্টর রায় দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলেন। ইতিহাসের নেশা এমনই পেয়ে বসেছে দীপ কাকুর। আজ ঝিনুককে নিয়ে চলেছেন রাধিকাপুরে অম্বিকাচরণের আদি বাড়িতে। লাইব্রেরি, জমিদার বাড়ি সব কিছুই ঘুরে দেখার ইচ্ছে আছে দীপ কাকুর। তদন্তের কাজ ছাড়া দীপ কাকুর সঙ্গে এভাবে ঘোরার সুযোগ কখনো হয়নি ঝিনুকের। বাবার গাড়িতে চলেছে ঝিনুকরা। কলকাতা থেকে প্রায় 3.5 ঘন্টার পথ। বর্ধমান জেলা শেষ হচ্ছে সমুদ্রগড়ের মাঝখানে, তারপর নদিয়া জেলার রাধিকাপুর। যাত্রা শুরু থেকেই পিছনের সিটে বসে বই পড়ে চলেছে দীপ কাকু। পিছনের সিটে জানলার ধারে বসা। ঝিনুক এক ফাঁকে দেখে নিয়েছে দীপ কাকুর বইটার নাম আ স্কেচ অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য নদিয়া ডিস্ট্রিক্ট, 1795 থেকে 1845।
লেখক জর্জ ম্যালে। আর ওদিকে তাকায়নি ঝিনুক। ব্যান্ডেলের কাছে এসে চা খাওয়ার জন্য একটা বাজার এলাকায় আশুদাকে বলে গাড়ি দাঁড় করিয়েছিলেন দীপকাকু। ঝিনুক তখনই নিজের জন্য একটা ম্যাগাজিন কেলে, কিন্তু পড়ায় কিছুতেই মন বসাতে পারছে না। মণিময়দাদের কেসটা হাত থেকে চলে যাওয়ার আক্ষেপ এখনো কাটেনি ঝিনুকের। সুনেত্রাদিদের ফ্লোরে একা ইনভেস্টিগেট করে আসার একদিন পরেই কেসটা বেশ জাগ্রত হয়ে উঠেছিল। পরের দিন সুনেত্রাদি সহ মণিময় এসেছিলেন দীপকাকুর অফিসে। এমন বিহেভ করলেন মণিময়দা, দীপকাকু রেগে মেগে কাজটা ছেড়েই দিলেন। পর দুবার ঘটল তো ঘটনাটা। ঝিনুকের কাছেও দীপকাকুর উদ্দেশ্যে অসম্মানজনক কথা বলেন মণিময়দা। দীপকাকু সবই শুনেছেন, রাগ তো হবেই। ডুপ্লিকেটের তাণ্ডব, বাড়িওয়ালার অ্যাবনর্মাল বিহেভিয়ার, মণিময়দার ক্ষোভ প্রত্যক্ষ করে ঝিনুক বাড়ি ফেরার পথে গাড়িতে বসে দীপকাকুকে ফোন করেছিলেন রিপোর্ট দেওয়ার জন্য। উনি ফোন তুলেই বলেছিলেন, রাতে সব শুনবো, এখন একটু ব্যস্ত আছি। ঝিনুককে রিপোর্ট করতে হয়নি। বাবা ঝিনুকের থেকে সব শুনে নিয়ে রাত 10টা নাগাদ দীপকাকুকে ফোন করেছিলেন। সুনেত্রাদির বাড়ি ঘটনা জানিয়ে নিজস্ব মতামত হিসাবে বাবা বলেছিলেন, আমার মনে হচ্ছে বাড়িওয়ালাই কলকাঠি নাড়ছে। কম টাকার ভাড়াটেকে ভয় দেখিয়ে তাড়িয়ে বেশি টাকার ভাড়াটে বসানোর মতলব। ফোনের ওপারে দীপকাকুর উত্তরটা শোনার উপায় ছিল না ঝিনুকের। বাবার অনুমানটা গ্রহণযোগ্যই মনে হয়েছিল, কিন্তু মণিময়দার সালকিয়ার বাড়িতে ঢুকে পড়া ফ্রেঞ্চ কাট ব্যক্তিটিকে, ওখানে হানা দিয়ে বেহালার বাড়ি থেকে মণিময়দাদের ওঠানো যাবে না, বড়জোর একটা ধাঁধা তৈরি হবে। ফোনে দীপকাকুর সঙ্গে কথা সেরে বাবা ঝিনুককে বলেছিলেন, সেলফোনে তোলা সুনেত্রাদের বাড়ির ফটোগুলো তোকে ইমেল করে দিতে বলল। সেই রাতেই সেন্ড করেছিল ঝিনুক, সঙ্গে ছোট্ট একটা মেসেজও পাঠায়, হোয়াট নেক্সট। উত্তর এসেছিল একদিন পরেই। সকাল 10টা নাগাদ ফোন করলেন দীপকাকু। আগের কোনো প্রসঙ্গ আলোচনা না করে বলেছিলেন, তুমি এখনই যাদবপুরের শপিং মলে চলে যাও। গাড়ি বা ট্যাক্সিতে ওঠার আগে সুনেত্রাকে ফোন করবে। প্রথমে জানতে চাইবে মণিময় কোথায়। সুনেত্রা বলবে অফিস ট্যুরে দুর্গাপুরে। তখন তুমি জানাবে যাদবপুরের মলে এসেছো শপিং করতে। মণিময় ডুপ্লিকেটকে একটা লোকের সঙ্গে ঢুকতে দেখেছো। এই মুহূর্তে তাদের দেখতে পাচ্ছ না, খুঁজছো। সুনেত্রা যেন এক্ষুনি শপিং মলে চলে আসে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে কথা কেটে ঝিনুক বলে উঠেছিল, না দেখিয়ে এত কথা বলে দেব? গাড়িতে যেতে যেতে বললেই বা অসুবিধে কি? অসুবিধে আছে। তোমার ফোনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে সুনেত্রা বুঝে যাবে গাড়িতে আছো। কথার মাঝে কথা বলো না, পুরোটা শুনে নাও। দীপকাকুর ধমক খেয়ে মুখে কুলু পেটেছিল ঝিনুক। ফের দীপকাকু বলতে থাকেন, শপিং মলের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে তুমি। কুদঘাট থেকে যাদবপুর ডিস্টেন্স কম, আগে পৌঁছে যাবে। সুনেত্রা এলে বলবে ডুপ্লিকেট আর লোকটা ফুড কোর্টে বসেছে, ঢুকছে শপিং মলে। ডান হাতি ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে দেখতে পাবে কোণের দিকে ডুপ্লিকেট তার সঙ্গীর সঙ্গে বসে বসে চা বা কফি জাতীয় কিছু খাচ্ছে। দেখাবে সুনেত্রাকে। যদি সুনেত্রা এগিয়ে গিয়ে ডুপ্লিকেটের কাছে পৌঁছতে চায়, যেতে দেবে না তুমি। বলবে ডুপ্লিকেট আপনাকে দেখে আগের দিনের মতোই হুড়োহুড়ি করে পালাবে। বিচ্ছিরি সিন হবে সেটা। আশপাশের লোকেরা ও লোকেদের প্রশ্নের মুখে পড়তে হবে। সুনেত্রাকে নিয়ে মলের বাইরে চলে আসবে। মণিময়কেই সম্ভবত প্রথম ফোন করবে সুনেত্রা। তুমি খানিক তফাতে গিয়ে আমাকে রিপোর্ট করবে। ওকে, সব ঠিকঠাক বুঝে নিয়েছ? ঝিনুক বলেছিল, বুঝেছি। নাও ডোন্ট ওয়েস্ট টাইম, বি কুইক। ওর তাড়ার চোটে বাবাকে আর কিছু জানায়নি ঝিনুক। বাবা তখন ঘরে ছিলেন না, গাড়ি চাইতে গেলে দেরি হয়ে যেত। ড্রেস আপ করে মাকে বলেছিল কাজ আছে, এক্ষুনি ঘুরে আসছি। বাড়ির বাইরে গিয়ে সুনেত্রাদিকে ফোন করেছিল ঝিনুক। দীপকাকুর শিখিয়ে দেওয়া কথাগুলোই বলল। তারপর ট্যাক্সি ধরে রওনা দিয়েছিল। শপিং মলের সামনে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হন্তদন্ত হয়ে ট্যাক্সি থেকে নেমেছিলেন সুনেত্রাদি। তারপর দীপকাকু যা যা বলেছিলেন প্রায় তাই ঘটল, যেন চিত্রনাট্য সাজিয়েই রেখেছিলেন। কিন্তু কলাকুশলীদের ডিরেকশন কে দিলেন বোঝা গেল না। মেইন আর্টিস্ট মণিময়দার ডুপ্লিকেটের সঙ্গে তো দীপকাকুর আঁতাত হবার কথা নয়। চিত্রনাট্যের বাইরে ঘটেছিল দুটো বিষয়। ডুপ্লিকেটের সঙ্গে অচেনা কেউ ছিল না, ছিলেন পল্লব ঘোষ। দীপকাকু সম্ভবত জানতেন, ঝিনুকে ইচ্ছে করেই বলেননি। পল্লব ঘোষের সঙ্গে যে দেখা হয়েছে ঝিনুকদের, মণিময়দাদের সেটা জানানো হয়নি। ঝিনুক যদি
মুখ ফসকে প্রথমেই সুনেত্রাদিকে পল্লব ঘোষের কথা বলে দেয়, সমস্যার সৃষ্টি হবে। চিত্রনাট্য বহির্ভূত দ্বিতীয় কাণ্ডটা হলো সুনেত্রাদিকে মোটেই রোখা যায়নি। ডুপ্লিকেটকে ধরার জন্য ঢুকে পড়েছিলেন ফুড কোর্টে। টের পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা টি শার্টের কলার তুলে মুখ আড়াল করে দ্রুত সরে পড়ে। পল্লব ঘোষও প্রায় ভোজবাজির মতো উধাও হয়ে যায়। সুনেত্রাদি গজ গজ করতে থাকেন, আমি প্রথমেই বলেছিলাম পল্লব ঘোষই পিছনে লেগেছে, জোগাড় করেছে মণিময় ডুপ্লিকেটকে। শপিং মলের বাইরে এসে মণিময়দাকে ফোন করে একই কথা জানিয়েছিলেন সুনেত্রাদি। ঝিনুক একটু সরে গিয়ে দীপকাকুকে ফোন করে জানায় কাজ হয়ে গিয়েছে, এরপর কি করব। দীপকাকু বলেছিলেন, আপাতত বাড়ি ফিরে যাও, কাল ফার্স্ট আওয়ারের অযোধ্যাকে নিয়ে আমার অফিসে এসো। পরের দিন মাথায় অনেক প্রশ্ন নিয়ে বাবা আর ঝিনুক 11টা নাগাদ পৌঁছেছিলেন দীপকাকুর অফিসে। দ্বিতীয়বার ডক্টর সমরেশ রায়কে দেখা গেল কাজ ঘেরা কেবিনে। দীপকাকুর সঙ্গে আলোচনায় মগ্ন। ঝিনুকদের অপেক্ষা করতে হয়েছিল ভিজিটার্স এরিয়ায়। ডক্টর রয় চলে যাবার পর বাবা ঝিনুক ঢুকেছিলেন কেবিনে। বাবা প্রথমেই জানতে চান, এই সমরেশবাবুর কেসের কিছু সুরাহা হলো? হেসে মাথা নাড়লেন দীপকাকু। বাবা গিয়ে বসেছিলেন দীপকাকুর পাশের চেয়ারে। ওখানেই বসেন, সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝা যায়। ঝিনুক বসেছিল দীপকাকুর উল্টো দিকের চেয়ারে। টেবিলে 5টা হিস্ট্রির বই, 2টো বাংলা, 3টে ইংরেজি। দীপকাকুর সামনে খোলা প্যাড, 2টো ফ্যামিলির বংশলতিকা করা হয়েছে। 2 লতিকার ভাগ হয়ে যাওয়া ভার্টিক্যাল লাইনগুলো নিচে অনেক কটা নামের মধ্যে কিছু চেনা লাগছিল ঝিনুকের, যেমন জগমোহন, নবকৃষ্ণ। অন্য লতিকায় অম্বিকাচরণ, বীণাপাণি, সুনেত্রা। যারা গত হয়েছেন নামের পাশে ব্র্যাকেটে জন্ম মৃত্যু সাল, জীবিত হলে শুধু জন্মের সালটাই। ঝিনুক বুঝতেই পেরেছিল এইসব মণিময়দাদের কেসের অঙ্গ। তখন ভাবতেই পারেনি দীপকাকু এতটা ইতিহাসমুখী হয়ে পড়বেন। গাড়িতে বসে জানলার বাইরে প্রায় তাকাচ্ছেনই না, পড়ে যাচ্ছেন গবেষণামূলক ভারী বই। বাবা সেদিন গলা ছেড়ে আলাদা ফুর্তি নিয়ে দীপকাকুকে বলেছিলেন, কালকের ম্যাজিকটা কি করে করলে বলো তো? তুমি দেখছি ভগবানের রোলও প্লে করছো, ঘটনা ঘটাচ্ছ ইচ্ছে মতো। মিটি মিটি হেসেই দীপকাকু বলেছিলেন, সব যদি বলে দিই কেসের চামটাই তো চলে যাবে। কৌতূহল চেপে রাখারও তো একটা লিমিট আছে। তুমি নানা খেল দেখিয়ে যাবে, আমরা চুপ করে বসে থাকবো, তা তো হয় না। ঝিনুক তোমার ঘোষিত অ্যাসিস্ট্যান্ট, ওর রীতিমতো অধিকার আছে জানার। বাবার বক্তব্যের শেষে চা নিয়ে ঢুকেছিলেন ফুটের দোকানের ছেলেটা। ঝিনুকদের অফিসে ঢুকতে দেখে দীপকাকু নিশ্চয়ই ফোনে অর্ডার দিয়েছিলেন। ছেলেটা যখন চায়ের দাম নিচ্ছে বাবা গ্লাস তুলে নিয়ে বলেছিলেন, কি ব্যাপার সুদর্শন নেই? আজও কোনো কাজে পাঠিয়েছো নাকি? না, আজ আমি ওকে ঘন্টা 2 দেরিতে আসতে বলেছিলেন দীপকাকু। কেন কথাটা ঠোঁটে চলে এসেছিল বলেনি ঝিনুক। কত কিছুই কারণ থাকতে পারে। এমন সময় দীপকাকুর অফিসে ঢুকেছিলেন মণিময়দা, সুনেত্রাদি। কেবিনে ঢোকার সৌজন্যমূলক অনুমতিটুকু চাইলেন না দুজনে, বসে পড়লেন চেয়ারে। দীপকাকুর চোখ মুখ তখন একেবারেই নির্বিকার। কপাল কুঁচকে মণিময়দা বলা শুরু করলেন, আমাদের কেসটা নিয়ে আপনার ভাবনা চিন্তা ঠিক কোন পর্যায়ে? কিছুই তো বুঝে উঠতে পারছি না। আমার বিরুদ্ধে অভিযোগগুলো একটু বলুন, ঠান্ডা গলায় বলেছিলেন দীপকাকু। মণিময়দা বলতে থাকলেন, আমাদের ঘর তছনছ করা হলো, ভিজিট তো দিলেনই না, ঘটনাটা নিয়ে কোনো আলোচনাও করলেন না আমাদের সঙ্গে। শালকিয়ার বাড়িতে ফ্রেঞ্চ কাটের আগমনটাকেও আমার স্মৃতির দুর্বলতা হিসেবে ধরছেন। ডুপ্লিকেটের আই কার্ড ফেরত দেওয়ার জন্য ট্যাক্সির মালিক এলো পাড়ায়, ট্যাক্সির নম্বরও পাড়ার লোক মারফত আপনাকে দিলাম, এখনো পর্যন্ত কোনো ফিডব্যাক দিলেন না। আদৌ আপনি কেসটা নিয়ে এগোচ্ছেন কি না সেটাই তো বুঝে উঠতে পারছি না আমরা। আর কাল অত বড় একটা কাণ্ড ঘটে গেল, বোঝাই যাচ্ছে কে ষড়যন্ত্রের পিছনে। ঘটনাটা আপনাকে জানাতে গেলাম, বললেন ঝিনুকের থেকে শুনেছি। কাল অফিসে আসুন, কথা হবে। এখন ব্যস্ত। আমরা যে কি ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি তা নিয়ে আপনার কোনো তাপ উত্তাপ নেই। অভিযোগের লিস্ট শুনে গুম হয়ে বসে রইলেন দীপকাকু। লজ্জা, কুণ্ঠা, বিব্রত কোনোভাবেই দেখা যাচ্ছিল না মুখে। এতক্ষণ যেন অন্য কারো নামে কমপ্লেন শুনলেন। ডুপ্লিকেটের আই কার্ড ব্যাপারটা নিয়ে মণিময়দার সঙ্গে যে কথা হয়েছে দীপকাকু বলেননি ঝিনুককে। না বলার কোনো কারণ আছে নাকি আগ্রহ হয়নি বলার বুঝতে পারছিল না ঝিনুক। দীপকাকুর পরের কথাটাই উত্তরটা পেয়ে যায়। মণিময়দার মুখের দিকে স্থির চোখে তাকিয়ে বলেছিলেন,
আপনাদের কেসটায় আমি কোনো চার্ম পাচ্ছি না। অন্য কোনো ডিটেকটিভকে তদন্তের ভার দিতে পারেন। আই কোয়েট। দীপ কাকু যে হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেবেন কেবিনের চারজনের কল্পনাও ছিল না। উইকেটে জমে যাওয়া ব্যাটসম্যান যেন নিজের ব্যাট নিয়ে উইকেট ভেঙে ফিরে যাচ্ছে প্যাভিলিয়ানে। ঘটনার আকস্মিকতা সামলাতে একটু সময় লেগেছিল মণিময়দার। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলেছিলেন, তাহলে তো আমাদের আর কিছু বলারই নেই। কেবিন থেকে বেরোনোর সময় সুনেত্রাদি তাকিয়েছিলেন ঝিনুকের দিকে, বড় মন খারাপের দৃষ্টি। ওদের অফিসের দরজা পেরিয়ে যেতে দেখে বাবা দীপ কাকুকে বলেছিলেন, কি ব্যাপার হলো? কেসটা তো মেরেই এনেছিলে, তুমি করে হাত তুলে নিলে কেন? দূর দূর, কাজ দিয়ে যেন মাথা কিনে নিয়েছে। আগের বার ঝিনুককে আমার নামে অনেক উল্টোপাল্টা বলেছে, আজ সরাসরি আমাকে। যাক না কেসটা নিয়ে অন্য কোনো ডিটেকটিভের কাছে, দেখি কত দূর কি করতে পারে। এক রাশ বিরক্তি নিয়ে বলেছিলেন দীপ কাকু। সঙ্গত কারণেই এই ক্ষোভ। বাবা ঝিনুক দুজনেই চুপ। পরিবেশ হালকা করতে চেয়ে বাবা বলেছিলেন, ছাড়ো ওদের ব্যাপার, কালকের ধাঁধাটা একটু পরিষ্কার করো। কি করে জানলে পল্লব ঘোষ আর ডুপ্লিকেট মলের ফুড কোর্টে থাকবে? ওদের কেস নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না বলে দীপ কাকু চলে গিয়েছিলেন 19 শতকের গল্পে। বাংলার সামাজিক অবস্থা কেমন ছিল তখন? ঝিনুকের ভাবনা হোঁচট খেলো চলন্ত গাড়ির বাইরে একটা দোকানের বোর্ড পড়ে, নামের নিচে সমুদ্রগড় লেখা। দীপ কাকুকে বলল, সমুদ্রগড়ে চলে এলাম। বই থেকে মুখ তুলে দীপ কাকু অবাক গলায় যাইতে চাইলেন, সমুদ্রগড়টা কি? দীপ কাকুর ভুলো মনের সামান্য নিদর্শন এটা। ঝিনুক এখন আর বিস্মিত হয় না, স্বাভাবিক গলায় বলল, এরপরই তো রাধিকাপুর। ও হ্যাঁ, তাই তো বলে সোজা হয়ে বসলেন দীপ কাকু। বই মুড়ে আশুদার উদ্দেশ্যে বললেন, রাধিকাপুর এলেই গাড়ি দাঁড় করিও, লোকজনের থেকে জানতে হবে জমিদার বাড়িটা কোথায়। ঘাড় হেলালো আশুদা। ঝিনুক জানলার বাইরে তাকিয়ে থাকে। দোকানপাট চোখে পড়ছে খুব কম। ফাঁকা মাঠ, চাষের জমি, 2-4টে চালা ঘরের বাড়ি। ঝিনুকরা এখন লাইব্রেরিতে। জমিদার বাড়ি ঘোরা হয়ে গিয়েছে। এখানকার লোক রাজবাড়ি বলে ডাকে। একটা অংশে সরকারি অফিস, বাকিটার রক্ষণাবেক্ষণ মন্দ নয়। অম্বিকাচরণের ভিটে দেখে বড় মন খারাপ হলো ঝিনুকের। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাইব্রেরির অবস্থা বেশ ভালো। সরলাবালা গ্রন্থাগার নিয়ে এলাকার মানুষের একটা গর্বও আছে। একটা লোক শতপ্রণোদিত হয়ে ঝিনুকদের গাড়িতে উঠে পৌঁছে দিল লাইব্রেরিতে। লাইব্রেরিয়ান যেভাবে খাতির করে ঝিনুকদের ভেতরে নিয়ে গেলেন, বোঝাই যাচ্ছিল দীপ কাকু ফোন করেই এসেছেন। জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে লাইব্রেরি বিল্ডিং। ছোট সংস্করণও বলা যায়। র্যাক ভর্তি বইগুলোয় চোখ বোলাতে বোলাতে দীপ কাকু বলে উঠেছিলেন, তখন যদিও এত বই ছিল না, তবু একটা 16 বছরের ছেলে গোটা লাইব্রেরির বই পড়ে ফেলেছিল। বিভিন্ন বই থেকে করা 10টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। আজকালকার দিনে তো ভাবাই যায় না এসব। একটা ফুট না কেটে আর পারেনি ঝিনুক। বলেছিল, অম্বিকাচরণ যদি এ সময়ের স্টুডেন্ট হতেন, উনিও পড়তেন না। হ্যাঁ, এখন তো সাজেশনের যুগ। হেসে ফেলেছিলেন দীপ কাকু। এরপরই লাইব্রেরিয়ান একটা বই নিয়ে এলেন, আ বেঙ্গল জমিন্দার নবকৃষ্ণ চ্যাটার্জি অ্যান্ড হিজ টাইমস। লেখক ডক্টর নির্মল চন্দ্র সরকার। বইটা দীপ কাকুর হাতে দিয়ে বললেন, এসব বই টই তো ইস্যু হয় না, একটাই কপি, খুবই পুরানো, যত্ন করে পাতা উল্টাবেন। এরকম আরও 10টা দুষ্প্রাপ্য বই, যেগুলোর কোনোটাই এই লাইব্রেরির মেম্বাররা বাড়ি নিয়ে যেতে পারেন না, লাইব্রেরিয়ান জমা করেছেন দীপ কাকুর সামনে। চেয়ার টেবিলে বসে দীপ কাকু সেই সব বইয়ে একেবারে ডুবে গিয়েছেন। কখনো এটার 2 পাতা পড়ছেন, কখনো ওটার। পড়তে পড়তে বেখেয়ালে চুলে আঙুল চালিয়ে মাথা করেছেন উস্কো খুস্কো। 2টো পাই কখনো তুলে নিচ্ছিলেন চেয়ারে, খানিক পরে নামাচ্ছেন একটা পা, পরের পাটাও নামাবেন, নাকি নামানো পাটা আবার তুলে নেবেন, এই সব দিকেই মন চলে যাচ্ছিল ঝিনুকের। বই সেও উল্টাচ্ছিল বটে, তবে পড়ছিল না। একসময় বিরক্ত হয়ে লাইব্রেরির বারান্দায় এসে দাঁড়ালো। সেই থেকে দাঁড়িয়েই আছে। ঢোকার সময় লক্ষ্য করেনি এখান থেকে গঙ্গা দেখা যায়।
ঝিনুক ঠিক করে সামনের শীতে বাবা মাকে নিয়ে এখানে বেড়াতে আসবে। দীপকাকেও আনা যেতে পারে, তবে উনি হয়তো নদীর ধারে বেড়াতে না গিয়ে লাইব্রেরিতেই সময় কাটিয়ে দেবেন। এই মুহূর্তে কিন্তু দীপ কাকু বই ছেড়ে বেরিয়ে এলেন বারান্দায়। নদীর দিকে তাকিয়ে বড় করে আড়মোড়া ভাঙলেন। মুখটা বেশ খুশি খুশি। ঝিনুকের পাশে এসে বললেন, ইতিহাস আর অতীতকে আমরা হামেশাই এক আসনে বসিয়ে দিই। একটু তলিয়ে দেখলে ইতিহাসের মতো সদা সক্রিয় জীবন্ত আর কিছুই বোধহয় হয় না। দীপ কাকুর কথাটাকে মূর্তিমান ধাঁধার মতো লাগে ঝিনুকের। এখন এটা নিয়ে মোটেই ভাববে না। নদীর বুকে দুলতে দুলতে এগিয়ে চলা নৌকোর সাবলীল গতিটাই বড় মনোরম লাগছে তার। মণিময়দাদের কেসটা নিয়ে দীপ কাকু পাহাড়ি আবহাওয়ার মতো খামখেয়ালি আচরণ শুরু করেছেন। এই রোদ তো একটু পরেই বৃষ্টি। রোদ উঠলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ো, বৃষ্টি পড়লে দরজা এঁটে ঘরে বসে থাকো চুপচাপ। আজ রোদ উঠেছে। গত রাতে দীপ কাকু ফোন করে ঝিনুককে বলেছেন, কাল সকাল 9:30 গাড়ি নিয়ে পৌঁছে যাবে গোবরায়। অমল আলোর অপোজিটে একটু দূরে দাঁড়িয়ে গেটের দিকে লক্ষ্য রাখবে। আমি ফোনের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অ্যাকশনে যাবে না। ওয়াচ করাটাই শুধু তোমার জন্যে। একমাত্র কেউ যদি অমল আলো থেকে বেরিয়ে পালায় তাকে চেস করে ধরবে। দীপ কাকুর নির্দেশ মতো বাবার থেকে গাড়ি নিয়ে ঝিনুক 9:30 একটু আগেই চলে এসেছে গোবরায়। আশুদাই চালিয়ে এনেছে। 10টা বাজতে চলল, এখনো পর্যন্ত কিছু ঘটেনি। অমল আলোর বিশাল গেটের একপাশে টুলের ওপরে বসে আছে সিকিউরিটির লোক। অলস দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। অমল আলোতে আজ ঠিক কী ঘটতে চলেছে তা ঝিনুক জানে না। কেসটা আদৌ মণিময়দাদের সম্পর্কিত কি না এ ব্যাপারেও সে খুব একটা নিশ্চিত নয়। দীপ কাকু নির্দেশটুকু দিয়ে ফোন কেটেছিলেন। প্রশ্ন করার কোনো সুযোগই দেননি। বীণাপাণি দেবী যেহেতু সুনেত্রাদির পিসি ঠাকুরমা, ঝিনুক ধরে নিয়েছে কেসটা সুনেত্রাদিদেরই। তাহলে দীপ কাকু যে বড় ধরনের অপরাধের আশঙ্কা করছিলেন সেটার কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে। এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে ঝিনুক নিজেই গাড়িতে কোমরের ঠেসান দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। পজিশন নিয়েছে আশুদাও, ফিটকুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে গাছের আড়ালে। অ্যাকশনকালীন ঝিনুক যদি বেকায়দায় পড়ে দৌড়ে গিয়ে হেল্প করবে আশুদা। আগেও বেশ কয়েকবার করেছে। ভাবতে ভাবতেই ঝিনুক দেখে অমল আলোর গেটের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। জিজ্ঞাসা চিহ্নের ভঙ্গি ছেড়ে পূর্ণচ্ছেদের মতো দাঁড়ায় ঝিনুক। কে নামছে ট্যাক্সি থেকে দেখতে হবে। আর কপাল এমনই খারাপ, একটা স্কুল বাস সেই সময় দৃষ্টিপথ আড়াল করে এসে দাঁড়ালো। ঝিনুক বাঁ হাত বরাবর দৌড়াতে থাকে। রাস্তার এপার থেকে গেটের মুখোমুখি হয়ে দেখতে হবে অমল আলোয় কে এলো, কিন্তু লাভ হলো না। স্কুল বাসটাও স্টুডেন্ট তুলে ঝিনুকের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। দাঁড়িয়ে পড়ল ঝিনুক। চলে গেল বাস। অমল আলোর গেটে কোনো ট্যাক্সি নেই। দারোয়ান বসে আছে আগের মতোই। ট্যাক্সি থামার ঘটনাটা যেন ঝিনুকের দৃষ্টিভ্রম। সেল ফোন বের করে দীপ কাকুর নম্বর টেপে ঝিনুক সেট কানে নিয়ে গাড়ির দিকে ফিরতে থাকে। অমল আলোর গেটের মুখোমুখি দাঁড়ানো চলবে না, বারণ আছে দীপ কাকুর। ফোন ধরলেন দীপ কাকু। বলো। ট্যাক্সি থেমেছিল গেটের কাছে। কেউ হয়তো ঢুকলো, বলল ঝিনুক। রুক্ষ গলায় দীপ কাকু জিজ্ঞাসা করলেন, হয়তো কেন? কে ঢুকলো, মহিলা না পুরুষ? কজন ঢুকলো? একটা স্কুল বাস এমন সামনে চলে এলো। ঝিনুকের কথা শেষ হয়নি, দীপ কাকু ঝাঁঝিয়ে উঠলেন। যখন যে কাজটা করবে পুরোটা করবে, অর্ধেকটা নয়। লাইন কেটে দিলেন দীপ কাকু। ঝিনুক মন খারাপ করে ফের গাড়িতে ঠেসান দিয়ে দাঁড়ালো। আশুদা এসেছে পাশে। জানতে চাইল, এ হঠাৎ কেন দৌড়ালে দিদিভাই? চকিতে আশার আলো দেখতে পায় ঝিনুক। অমল আলোর গেটের দিকে আঙুল তুলে আশুদাকে জিজ্ঞেস করে, ওখানে একটু আগে একটা ট্যাক্সি দাঁড়ালো না, নামতে দেখলে কাউকে? দুপাশে মাথা নাড়ে আশুদা, বলল, না, আমি তো তোমার দিকে খেয়াল রাখছিলুম। হতাশ হয় ঝিনুক। ফের তাকিয়ে থাকে অমল আলোর গেটের দিকে। বেশিক্ষণ অবশ্য তাকাতে হলো না। হঠাৎ দৃশ্য বদল। দারোয়ান গেটের পাশে নিজের ঘরে ঢুকলো তড়িৎ গতিতে। কিছু একটা ঘটেছে ভিতরে। স্নায়ু টান টান করে অপেক্ষা করে ঝিনুক। কান রাখে খাড়া। হ্যাঁ, অমল আলোর বিল্ডিংয়ে নিশ্চয়ই কিছু হয়েছে।
ভেসে আসছে হইচই বাচ্চাদের গলা। দৌড়তে থাকে ঝিনুক। দারোয়ানের ঘরের ভেতর দিয়ে ঢুকে পড়ে অমল আলোর বিল্ডিংয়ে। খানিক দূরে অফিস ঘরের সামনে ভিড়। ছুটে যায় ঝিনুক। ভিড়ের অধিকাংশই হস্টেলের ছাত্রছাত্রী। বীণাপানি দেবীকেও দেখা গেল। বাকি সকলে এখানকার কর্মচারী। পরিস্থিতি যা, বোঝা যাচ্ছে কোনো দুষ্কৃতী অফিস ঘরের তালা ভেঙেছে। কখন ভাঙা হয়েছে জানা যাচ্ছে না। একজন স্টাফ 10টার একটু পরে এসে অফিস ঘরের তালা খুলতে যাবেন, তখন দেখেন এই অবস্থা। অমল আলো ছাত্রছাত্রীদের মুখে অন্ধকার নেমে এসেছে। তন্ন তন্ন করে দেখা হচ্ছে অফিস ঘর। কি চুরি গিয়েছে? একটা ক্লাস 3-4-এর ছাত্রী রেবা নামের মহিলাটিকে বারবার জিজ্ঞেস করছে, সব চুরি হয়ে গিয়েছে পিসি, আমাদের হোস্টেল বন্ধ হয়ে যাবে, বলো না। দাঁড়া তো, জ্বালাসনি বাপু, বলে রেবা চঞ্চল দৃষ্টি বোলান ঘরের চারপাশে। তাকেও বুঝতে হবে কি চুরি গেল, চাকরিটা আদৌ থাকবে কিনা তার। কত বড় ক্ষতি হলো প্রতিষ্ঠানের, খেয়ে জানে। তদন্তে কি নামবে ঝিনুক? ঘটনা ঘটার পর যত তাড়াতাড়ি ইনভেস্টিগেশনে যাওয়া যায় সাফল্যের সম্ভাবনা বাড়ে। তবু দীপ কাকুর থেকে একবার পারমিশন নেওয়াটা উচিত। ঘটনার টানে ঝিনুক অফিস ঘরে ঢুকে পড়েছিল। বেরিয়ে এসে দীপ কাকুকে ফোনে ধরে। এখানকার সমস্ত ঘটনা জানায়, জিজ্ঞেস করে তদন্তে হাত দেবে কিনা। দীপ কাকু প্রথমে জানতে চাইলেন, তুমি যে ওখানে পৌঁছেছো ওরা কি খেয়াল করেছেন? 2-3 জন কিন্তু তোমাকে চেনেন। সম্ভবত খেয়াল করেননি, সবাই ঘটনাটা নিয়েই টেনশনে আছেন। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অমল আলো থেকে বেরিয়ে পড়ো। তোমার আসল পরিচয় বীণাপানি দেবী জানেন না। জানালেও যে তোমাকে তদন্ত করতে দেবেন না। আগে কেন মিথ্যে পরিচয় দেওয়া হয়েছে জানতে চাইবেন। এত কিছু তুমি একা সামলাতে পারবে না। ইতিমধ্যে ওরা হয়তো পুলিশও ডেকে ফেলেছে। পুলিশ এসে যখন তোমাকে জিজ্ঞাসা করবে এখানে যে চুরি হয়েছে তুমি নিশ্চয়ই জানতে, নয়তো দাঁড়িয়েছিলে কেন? পুলিশ সব ছেড়ে তখন। বুঝেছি, বলে ফোন কাটে ঝিনুক। সন্ধেবেলা ঝিনুকদের বাড়ির ডোরবেল বাজল। ঝিনুক জানে দীপ কাকুই এলেন। বিকেলবেলা ফোন করে বলেছিলেন সন্ধ্যের পরে আসছি। রজতদা থাকলে ভালো হয়, অনেকদিন দাবা নিয়েও বসা হয়নি। দুপুরে অমল আলোর ঘটনা নিয়ে একটা কথাও খরচ করেননি তখন দীপ কাকু। ঝিনুক দরজা খুলল। দীপ কাকু ঘরে ঢুকে মায়ের উদ্দেশ্যে গলা তুললেন, বৌদি, আমার এক ক্লায়েন্ট আসছে, চা একসঙ্গেই দেবেন। সোফায় বসে থাকা বাবার দৃষ্টিতে সামান্য কৌতূহল দেখা দিল। সেই দিকে তাকিয়ে দীপ কাকু বললেন, অবাক হচ্ছেন তো? আপনার সাথে আপনার বাড়িতে ক্লায়েন্ট ভিজিট করছি কেন? কি করব? এখানে আসার পথেই ফোনটা এলো। আবার কোথায় যাব? এখানেই চলে আসতে বললাম। নিজের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসলেন দীপ কাকু, বড় সোফার শেষ প্রান্তে। ওখানে কর্নার টেবিলে দাবার বোর্ড সাজানো থাকে, এখনও আছে। পাশে সিঙ্গল সোফায় বাবা। খেলার দিকে বাবার এখন মন নেই, মুখ চোখ একটু যেন সিরিয়াস। দীপ কাকুকে বললেন, মণিময়দের কেসে যে অপরাধের আশঙ্কা তুমি করছিলে, আজ দুপুরে কি সেটা ঘটে গেল? একদম ঠিক, স্বীকার করলেন দীপ কাকু। ঘটনাটা কবে, কখন, কোথায় ঘটবে সবটাই আন্দাজ করতে পেরেছিলে তুমি। সেই কারণেই ঝিনুককে পাহারায় রেখেছিলে। এগেইন ইউ আর রাইট। অপরাধীকে তার মানে ধরা গেল না? দীপ কাকু জবাব দিতে যাবেন, ফের ডোরবেল বেজে উঠল। সম্ভবত ক্লায়েন্ট। বেতের গোল টুলটায় বসেছিল ঝিনুক। উঠে গিয়ে দরজা খোলে। ক্লায়েন্ট দেখে রীতিমতো সারপ্রাইজড সে। তবে একজন নয়, 2 জন এসেছেন, সুনেত্রাদি, মণিময়দা। হাসুন আসুন, বলে আন্তরিক অভ্যর্থনা জানায় ঝিনুক। সুনেত্রাদি সিঙ্গল সোফাটায় গিয়ে বসলেন। বড় সোফায় মণিময়দা। আজ ওর এক্সপ্রেশনটা আগের দিনের ঠিক বিপরীত। চেহারা জুড়ে কুণ্ঠিত ভাব। কথা শুরু করতে যাচ্ছিলেন সুনেত্রাদি, তার আগেই দীপ কাকু ওর উদ্দেশ্যে বলে ওঠেন, আপনি তো বললেন একা আসছেন, উনি অফিস ট্যুরে দুর্গাপুরে। আজই দুর্গাপুরতে গিয়েছে। ফোনে যখন পিসি দিদার বাড়ির ঘটনাটা জানালাম, সবে ট্রেন থেকে নেমেছে। বলেছিল কাজ ম্যানেজ করতে পারলে আজই ফিরছি। ভাবিনি ফিরতে পারবে, একটু আগে আমার সঙ্গে জয়েন করলো, বলে থামলেন সুনেত্রাদি। এবার মণিময়দা বিনীত কণ্ঠে বললেন, আগের দিন আপনার সঙ্গে যেভাবে বিহেভ করেছি তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, পরের কথা বলুন, সৌজন্য উপেক্ষা সুরে বললেন দীপ কাকু। এক কি বিনয় বজায় রেখে মণিময়দা বললেন, আমরা চাইছি আপনি ফের কেসটা হাতে নিন। কারণ? জানতে চাইলেন দীপ কাকু। মণিময়দা বললেন,
চুরিটা যখন আমার ডুপ্লিকেট করেছে এবং এই কেসটা নিয়ে আপনি অনেকটা এগিয়েও ছিলেন, সলভ করতে পারবেন আপনিই তাড়াতাড়ি। বাবা তো বটেই, ঝিনুকই প্রথম জানলো চুরি করেছে ডুপ্লিকেট। রাগ হচ্ছে দীপ কাকুর ওপর। সবই জানতেন অথচ কিছুই বলেননি। কি যেন একটা ভেবে নিয়ে দীপ কাকু বললেন, জিনিস চুরি হয়েছে বীণাপানি গুপ্তর। উনি কি রাজি হবেন আমাকে তদন্তভার দিতে? চুরি যখন হয়েই গিয়েছে, কোনো গোপনীয়তার ব্যাপারও যখন নেই, বীণাপানি দেবী অনায়াসে পুলিশের কাছে যেতে পারেন। কলকাতা পুলিশ যথেষ্ট এফিশিয়েন্ট বলেই আমি মনে করি এসব কাজে। সুনেত্রাদি বললেন, আমি বলেছিলাম এফআইআর করতে, পিসি দিদা রাজি হলেন না। অমলালয়ে পুলিশ যাতায়াত করুক, আশপাশের লোক এই নিয়ে ভালো মন্দ আলোচনা চালাক, এটা ওর একেবারেই পছন্দ নয়। দেখুন, যেসব জিনিস চুরি গিয়েছে, অম্বিকাচরণের সার্টিফিকেট, মেডেল, ফটো, এসবের সেন্টিমেন্টাল ভ্যালু হাই হলেও অর্থমূল্য তেমন কিছু নয়। এর মধ্যে সোনার মেডেল বলছেন একটাই ছিল। কত আর দাম হবে? আমার পারিশ্রমিকের চেয়ে সামান্য কম বেশি। আমাকে কেসের ভার দিয়ে লাভ সেরকম কিছু হবে না। পুলিশ দায়িত্ব নিলে কোনো খরচই হতো না। দীপ কাকুর দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলো। সুনেত্রাদি বললেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, পিসি দিদাকেও রাজি করানো যাবে না পুলিশের ব্যাপারে। এদিকে জিনিসগুলো হারিয়ে উনি খুবই ভেঙে পড়েছেন। আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমাদের বংশ গৌরব বুঝি হারিয়ে গিয়েছে। টাকা দিয়ে মূল্য নির্ধারণ করা যায় না। আপনি কেসের ভার নিন। পিসি দিদাকে আপনার কথা বলেছি, উনি রাজি হয়েছেন। গম্ভীর হয়ে ভাবতে থাকলেন দীপকাকু। সুনেত্রাদি ফের ক্লান্ত কণ্ঠস্বরে অনুরোধ করলেন, প্লিজ কাজটা আপনি নিন, আমি একটু নিশ্চিন্ত হই। সকাল থেকে যা যাচ্ছে। চট করে মুখ ফেরালেন দীপকাকু। সুনেত্রাদিকে জিজ্ঞেস করলেন, আর কি হয়েছে? সে আর বলবেন না। স্কুলে পৌঁছে গিয়েছি, মণিময় ফোন করে বলল বাড়িতে ল্যাপটপ ফেলে গিয়েছে, আমাকে দিয়ে আসতে হবে হাওড়া স্টেশনে। ও নিতে এলে ট্রেন ফেল করবে। বাড়ি এসে ল্যাপটপ নিয়ে ছুটলাম স্টেশনে, মণিময়কে ল্যাপটপ হ্যান্ডওভার করলাম। স্কুলে এসে 2টো ক্লাস নিয়েছি, পিসি দিদার ফোন। জানলাম ঘটনাটা, তক্ষুনি বেরিয়ে পড়লাম গোবরার উদ্দেশ্যে। সুনেত্রাদি থামতেই দীপকাকু বললেন, আপনার পিসি দিদার ঠিকানা, ফোন নাম্বার দিন, আমি যাব, বলে রাখবেন। মণিময় তার পার্স থেকে বার করলেন বীণাপানি গুপ্তর সেই কার্ড, যা ঝিনুকরা আগেই পেয়েছে খোদ বীণাপানি দেবীর কাছ থেকেই। দীপকাকু কার্ড অযথাই একবার পড়ে নিয়ে শার্টের পকেটে রাখলেন। উঠে পড়লেন মণিময় দ্বারা। দুজনেই দীপকাকু বাবাকে হাত জোর করে বললেন, চলি। দীপকাকু মাথা নাড়লেন। বাবা নিশ্চল, কেসটা ভাবনায় সম্ভবত তলিয়ে গিয়েছেন। মণিময় দ্বারা চলে যেতেই মা ঢুকলেন চা নিয়ে। অবাক হয়ে বলে উঠলেন, হে কি, ওরা চলে গেল? বিব্রত হন দীপকাকু। বললেন, তাই তো, আমি তো আপনাকে চা করতে বললাম। ট্রে থেকে 2 কাপ চা সেন্টার টেবিলে নামিয়ে রাখলেন মা। বললেন, তুমি না হয় ভুলো মানুষ, ঝিনুকের তো এগুলো খেয়াল রাখা উচিত। তাহলে আর কিসের অ্যাসিস্ট্যান্ট হলো? ক্লায়েন্টদের আপ্যায়নের দিকটা দেখবে না? মায়ের কথা কানে গেলেও কোনো প্রতিক্রিয়া হলো না ঝিনুকের। বাবার মতোই সেও এখনো কেসের চিন্তায় বিহ্বল। মা ঘর ছেড়ে চলে যাবার পর বাবা বললেন, কেসটা তাহলে ফিরে এলো? ভিতর ভিতর অর্ধেকটা সেরে রেখেছ কাজ? জানতে কখন কি চুরি হতে যাচ্ছে, তাই এত খোশ মেজাজে। এখন শুধু চোরাই জিনিসগুলো উদ্ধার করা বাকি। চুরি হতেই দিইনি, বললেন দীপকাকু। চায়ে সবে চুমুক দিয়েছিলেন বাবা, বিষম খেলেন। ঝিনুক আক্ষরিক অর্থে হাঁ হয়ে গিয়েছে। মাথায় চাপড় মেরে নিজেকে সামলালেন বাবা। তারপর বললেন, ভেঙে 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 বলো, ভেঙে বলো। ঠোঁট থেকে চায়ের কাপ নামিয়ে দীপকাকু বললেন, বীণাপানি দেবীকে আমি আগেই সতর্ক করে বলেছিলাম আপনার ওই জিনিসগুলো চুরির চেষ্টা হচ্ছে। অম্বিকাচরণের কৃতিত্বে স্মারকগুলো সুটকেসে পুরে নিজের ঘরের আলমারির ভিতর নম্বর লকিং চেস্টের মধ্যে রাখতেন বীণাপানি দেবী। নম্বরটা কাউকে বলেননি। আমি ওকে জানাই মণিময়ের মতো দেখতে একজনকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। সে সম্ভবত মণিময়ের পরিচয় নিয়ে যে কোনো ছুতোয় সুটকেসটা বার করতে বলবে আপনাকে। আপনি সুটকেসের জিনিসপত্র সরিয়ে রেখে বাজে কাগজপত্র ভরে রাখুন। লোকটা যখন আপনার কাছে চাইবে দিয়ে দেবেন।
ভিতরের জিনিস পরখ করার জন্য লোকটা সুটকেসের চাবি দিতে বলবে। চাবি খুঁজে না পাওয়ার ভান করবেন আপনি। লোকটা সময় নষ্ট না করে ব্যাগ শুদ্ধ পালাবে। কোনোভাবেই বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনার বয়স হয়েছে, লোকটা আঘাত করতে পারে। যেমনটা বলেছিলাম, বীণাপাণি দেবী বাধ্য ছাত্রীর মতো সব কথা শুনেছেন। চুরিটা তার মানে অফিস ঘরে হয়নি, দোতলায় বীণাপাণি দেবীর ঘরে হয়েছে। তাহলে অফিস ঘরের তালা ভাঙা হলো কেন? জানতে চাইল ঝিনুক। দীপকাকু বললেন, এই একটা জায়গাতেই লোকটা আমাকে টেক্কা দিয়েছে। ট্যাক্সি থেকে নেমেছে, দারোয়ান ওকে আটকায়নি। মণিময় ভেবে ছেড়ে দিয়েছে। লোকটা প্রথমেই দোতলায় যায়নি, লোহার শিক দিয়ে অফিস ঘরের পলকার তালাটা ভেঙেছে। জানতো খানিক পরেই অফিস ঘর খোলা হবে, তালা ভাঙা দেখে শুরু হবে চেঁচামেচি। তার আগেই সে পৌঁছে যাবে বীণাপাণি দেবীর ঘরে। সুটকেস বের করবেন বীণাপাণি। নিচ থেকে খবর যাবে অফিস ঘরে তালা ভাঙা হয়েছে। উদ্বিগ্ন বীণাপাণি দেবী সব ভুলে ঘটনাস্থলে যাবেন। সেই ফাঁকে সুটকেস নিয়ে পালাবে লোকটা। সাকসেসফুল হয়েছে তার প্ল্যান। চোরটা কিন্তু ধরা পড়তো ঝিনুক যদি ঠিকঠাক লক্ষ্য রেখে আমাকে জানাতো কে ঢুকেছে অমলালয়ে। ধরা অবশ্য হতো লোকটার পালানোর সময়। ঝিনুক তখন যে অফিস ঘরে। অকারণে ঘাড়ে দোষ চাপছে দেখে ঝিনুক প্রতিবাদ করে, মানে অফিস ডিলার বন্ধু মহলে তার উপস্থিতি কিন্তু এখনো কেউ টের পায়নি। তাহলে কি মণিময়দের বাড়িতেই আছে কোনো মহার্ঘ বস্তু অথবা মূল্যবান কিছু ঠিকানা? ওদের থেকে যা জানা গেল, কোনো রাজা মহারাজার সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না। পূর্বপুরুষেরা ছিলেন সাধারণ মানুষ। পল্লব ঘোষের কাছে আমি গিয়েছিলাম দুটো কারণে: পল্লব ঘোষ ডুপ্লিকেট ব্যবহার করে মণিময়ের ক্ষতি চাইছে কিনা জানতে, এবং মণিময় মানুষটা নিজে কেমন সেটা বুঝতে। সন্দেহ করার মতো কিচ্ছু পাইনি। এরপর আমি ঠিক করি মণিময়ের যেখানে যেখানে অবাধ গতিবিধি সেই জায়গাগুলো একবার ভিজিট করব। ওর অফিস ডিলার সার্কেলটা বাদ রাখি, কারণ ওখানে মণিময়কে অপদস্থ করার ইচ্ছে থাকলে ডুপ্লিকেট অনেক আগেই তা করতো, এতদিন অপেক্ষা করতো না। লোকটা তার মানে কিছু একটা খুঁজছে। কথা কেটে ঝিনুক বলে ওঠে, মণিময়দা শালকিয়ার বাড়িতে ঠুরি মেরেছিল একজন ফ্রেঞ্চ কাট। ডুপ্লিকেটই ভেগ ধরে গিয়েছিল, নাকি যে ডুপ্লিকেটকে নিয়োগ করেছে সে? দুজনের মধ্যে কেউ একজন তো বটেই, বললেন বাবা। সিগারেট ফেলে দীপকাকু ফিরে এলেন সোফায়। ফের বলতে শুরু করলেন, আমার ক্লায়েন্ট আর্কিওলজিস্ট ডক্টর সমরেশ রায়ের সঙ্গে আলোচনায় বসলাম। জানতে চাইলাম সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এমন কি কি জিনিস থাকতে পারে যা মহামূল্যবান অথচ পরিবারের লোক জানে না। ডক্টর রায় বললেন, অনেক কিছু হতে পারে। মাটির তলা থেকে পাওয়া কোনো প্রত্ন সামগ্রী, পুরাকীর্তি, প্রাচীন মূর্তি, মুদ্রা, রেয়ার ডাক টিকিট। হতেই পারে বাড়ির লোক এর ঐতিহাসিক মূল্য সম্বন্ধে অবহিত নয়। ডক্টর রায়ের কথা শুনে সুনেত্রাকে জিজ্ঞাসা করেছিলাম মণিময় এবং ওর ফ্যামিলির কারো কাছে প্রাচীন কোনো জিনিস আছে কিনা। সুনেত্রা সেরকম কিছু সন্ধান দিতে পারলেন না। এরপর আমি ঠিক করি বীণাপাণি দেবীর কাছে যাব। ওর প্রতিষ্ঠানের মহৎ কাজ আমায় টেনেছিল। দ্বিতীয় কারণ, ওখানে মণিময়দের অবাধ যাতায়াত। মহারাজা না হলেও এই প্রথম কেসটার সঙ্গে জমিদারের সম্পর্ক দেখতে পাই। জমিদারের পুরস্কার ছাড়াও অম্বিকাচরণ মানুষটি জীবনে অনেক বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা করেছেন। বীণাপাণি দেবীর বাড়িতে মহার্ঘ কিছু থাকলেও থাকতে পারে বলে অনুমান করি। আবার ডক্টর রায়ের সঙ্গে বসলাম আলোচনায়। বীণাপাণি দেবীর বাবা এবং জমিদারের সম্বন্ধ সব শুনে ডক্টর রায় বললেন, দেখুন, ওটা হয়তো সোনার মেডেল নয়, স্বর্ণ মুদ্রা। জমিদারদের বেশিরভাগ ভীষণ উইমজিক্যাল ছিলেন। সোনার মেডেল তৈরি করে রাখার মতো অর্গানাইজড স্বভাব তাদের ছিল না। কারো উপর খুশি হলে হাতের কাছে থাকা মোহর তুলে দিলেন উপহার হিসাবে। সেই মোহর বা স্বর্ণমুদ্রার ঐতিহাসিক মূল্য হয়তো অনেক অনেক হতে পারে দুষ্প্রাপ্য। ছোট্ট পজ নিয়ে ফের দীপকাকু শুরু করলেন। ডক্টর রায়ের অনুমান মিলে গেল। জগমোহন চট্টোপাধ্যায়ের জীবনী পড়তে গিয়ে জানলাম উনি ছিলেন মুদ্রা সংগ্রাহক। বিশেষ করে মোহরের ওপরে ঝোঁক ছিল খুব। পৃথিবীর নানা দেশ তখন মোহর তৈরি করার হিড়িক পড়েছে। ভারতে আগেই ছিল। স্বর্ণমুদ্রা হচ্ছে রাজা মহারাজার শৌর্যের প্রতীক। এবার নবকৃষ্ণর জীবনী থেকে জানতে পারি মুদ্রা সংগ্রহে তার কোনো আগ্রহ ছিল না। অম্বিকাচরণ করকে তিনি বাবার সংগ্রহ থেকে মোহরই দিয়েছিলেন, সোনার মেডেল দেননি।
আরও বিশদে জানতে আমি রাধিকাপুর লাইব্রেরিতে গেলাম। সেখানকার একটা বই থেকে পেলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। জগমোহন চট্টোপাধ্যায়ের সংগ্রহে ছিল নেদারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা প্রথম স্বর্ণমুদ্রা। দ্বিতীয় শাহ আলমের নামে করা হয়েছিল সেটা, পরে কোম্পানি নিজেদের নামে করে। এরকম অনেক মুদ্রা জগমোহনের উত্তরপুরুষের মাধ্যমে এখন সরকারি মিউজিয়ামে স্থান পেয়েছে। জগমোহন চট্টোপাধ্যায় নিজের হাতের করা মুদ্রার লিস্ট থেকে কয়েকটা মিসিং, যার মধ্যে একটা নরওয়ের 1874-এর ওদেশের একদম প্রথম দিককার ফ্রেনার। মুদ্রাকে এই নামেই ডাকে ওরা। আমার মনে পড়ে যায় বীণাপাণি দেবীর সেই কথাটা। জমিদার নবকৃষ্ণ অম্বিকাচরণকে বলেছিলেন, তুমি আমার গ্রামের সেই সূর্য যে রাতেও অস্ত যায় না, তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। যেটা দিয়েছিলেন লোকে ভাবল মেডেল, আসলে ওটা নবকৃষ্ণর পিতা জগমোহনের সংগ্রহীত নরওয়ের স্বর্ণ মুদ্রা। স্কুলবেলায় আমরা জেনেছি নরওয়ে নিশীথ সূর্যের দেশ। সেই দেশের যত উত্তরে যাওয়া যাবে, রাতের আকাশে বছরের প্রায় 6 মাস পর্যন্ত দেখা যাবে সূর্যকে। দিগন্তে এক ফালি সূর্য। থামলেন দীপকাকু। হঠাৎ ঝিনুকের খেয়াল পড়ে সে অনেকক্ষণ ধরে প্রায় শ্বাস বন্ধ করে বসে আছে। এই কেসটা যে এরকম একটা পর্যায়ে পৌঁছে যাবে ভাবতেই পারেনি। শ্বাস ছাড়ে ঝিনুক। বাবা জানতে চান, তারপর? দীপকাকু আবার বলতে শুরু করলেন, তারপর আর কি? বীণাপাণি দেবীকে নিজের আসল পরিচয় দিয়ে সব কিছু বললাম। কে আমায় নিয়োগ করেছিল, কাকে ধরার চেষ্টা করছি সব। বিদেশে থাকা ডক্টর রায়ের সঙ্গে বীণাপাণি দেবীর কথা বলালাম। মুদ্রার ফটো তুলে ইমেল করলাম ডক্টর রায়কে। উনি বললেন মুদ্রাটি খুবই দুষ্প্রাপ্য, কালো বাজারে 10, 20, 30 লাখ ছাড়িয়ে যাবে। উনি চান বীণাপাণি দেবী যেন সরকারের মিউজিয়ামে ওটা দান করেন। সেখানে অম্বিকাচরণের ইতিহাসও নথিভুক্ত থাকবে। কিছুদিন পরেই ডক্টর রায় দেশে আসছেন, তখন স্বচক্ষে মুদ্রাটা দেখবেন। ডিটেলে কথা বললেন বীণাপাণি দেবীর সঙ্গে, ততদিনে যেন মুদ্রাটা সুরক্ষিত থাকে। দম নিতে থামলেন দীপকাকু। ফের বললেন, সুরক্ষার ব্যবস্থা তো আমি করেই দিয়েছি। একই সঙ্গে বলেছি এই অধ্যায়টা মণিময়েদেরও না বলতে। মেডেলটা যে এত মহার্ঘ, বেশি লোকের সেটা না জানাই ভালো। খামোখা কৌতূহল বাড়িয়ে লাভটা কি? আপনার অন্যান্য কাজও পণ্ড হবে। বাবার কৌতূহল কিন্তু মিটল না। দীপকাকু থামতেই জিজ্ঞাসা করলেন, জিনিসটার মূল্য বুঝতে তোমাকে অনেক কটার স্টেপ পেরোতে হয়েছে। চোর কিভাবে জানলো মুদ্রাটা এত দামি? আমার মনে হয় মণিময় ফটোগ্রাফারকে দিয়ে ফটো তোলানোর পরই লিক হয়ে গিয়েছে ব্যাপারটা। মুদ্রার ফটো কম্পিউটারে দেখা হয়েছে, পেজ মেকআপ হয়েছে, হয়তো ছাপাও হয়ে গিয়েছে বই। কোনো দুষ্কৃতীর চোখে পড়েছে ফটোটা, কপি করে নিয়ে মুদ্রার কালোবাজারে নিয়ে গিয়ে জানতে পেরেছে দাম। দীপকাকুর কথার পর খানিকক্ষণ চুপ করে রইলেন বাবা। ফের বললেন, এত যে খাটলে তোমাকে পারিশ্রমিক দেবে কে? বীণাপাণি দেবীর কাছে চাইতে পারবে না। প্রথমত তিনি তোমাকে নিয়োগ করেননি। তাছাড়া সংস্থা চালাতেই অর্থের ঘাটতি পড়ছে, তার মানবিকতার গ্রাউন্ডে তুমি কিছু বলতেও তো পারবে না। কাজটাও ইনকমপ্লিট থেকে গেল। অপরাধীকে ধরতে পারোনি তুমি। উত্তরে দীপকাকু গম্ভীরভাবে বললেন, কাজ আমি অসম্পূর্ণ রাখি না রজতদা, পারিশ্রমিকও পাবো, অপরাধীও ধরা পড়বে। দুদিনও কাটেনি। সকাল 9টা নাগাদ দীপকাকু বাবাকে ফোন করে বললেন, ঝিনুককে নিয়ে আমার বাড়িতে চলে আসুন তাড়াতাড়ি। মণিময়দের কেসের লাস্ট এপিসোডটা দেখে যান। অর্থাৎ আজ অপরাধী ধরা পড়বে, দীপকাকু পারিশ্রমিকও পাবেন। ঝিনুকদের গাড়ি পৌঁছে গিয়েছে পীরপুকুরে দীপকাকুর বাড়ির সামনে। আশুদা চালিয়ে নিয়ে এসেছে গাড়ি। দীপকাকু থাকেন দোতলার। রাস্তা থেকে সিঁড়ি উঠে গিয়েছে উপরে। এরকম খুব কমই আছে কলকাতায়। বাবার পিছন পিছন সিঁড়ি ভাঙছে ঝিনুক। চাতালে উঠে ঝিনুকের চোখ আটকায় দরজার গোড়ায় রাখা একজোড়া চটির ওপর। কেউ গিয়েছে ভেতরে। কে হতে পারে? বাবা পর্দা সরিয়ে ঢুকলেন ঘরে। তারপর ঝিনুক। দুজনেই থমকে দাঁড়ায়। দীপকাকুর টেবিলের সামনে থেকে উঠে আসছে ডুপ্লিকেট। পরনে সেই টি শার্ট। যাদবপুর মলে এটাই ছিল লোকটার গায়ে। কথা বলছিল পল্লব ঘোষের সঙ্গে। এই মুহূর্তে বাবাকে যখন ক্রস করছে ডুপ্লিকেট, বাবা সৌজন্যের হাসিসহ বললেন, ভালো তো? কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল লোকটা। বাবা ঝিনুকের দিকে তাকিয়ে বললেন,
হে হে কি রে, এ তো চিনতেই পারলো না। লোকটাকে মণিময়দা ভেবেছেন বাবা। ঝিনুক বলল, এটা ডুপ্লিকেট। সর্বনাশ, সে তো একেবারেই জমজ। বিস্ময়ের সঙ্গে বললেন বাবা। তফাৎ অবশ্য ঝিনুকের চোখে পড়েছে। মণিময়দার চেয়ে রোগা, গোঁফ মোটা, চশমা নেই, চুল উল্টে আঁচড়ানো। দীপকাকুর টেবিলটা নতুন, বসে আছেন ওপারের চেয়ারে, ঝিনুকেরা বসে এপারের দুটোয়। আগে এত চেয়ারও ছিল না। দীপকাকুর পিছনের দেওয়ালে আদি অকৃত্রিম সেই ব্ল্যাকবোর্ড। বাবার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন দীপকাকু। মোটা কাচের চশমার ভিতর থেকে চোখের মণি দুটো স্থির হয়ে টেবিলে রাখা খামের দিকে। টাকার বান্ডিল আছে বলে আন্দাজ করা যায়। দীপকাকু বললেন, পারিশ্রমিক। তার মানে অপরাধী পারিশ্রমিক দিয়ে গেল? তুমি ওকে ধরলে না কেন? জিজ্ঞেস করলেন বাবা। অনেক করে ক্ষমা চাইল, লিখিত ডিক্লারেশন দিল, আর কখনো এরকম করবে না, ক্ষতি তো কিছু করতে পারেনি, তাই ছেড়ে দিলাম। দীপকাকুর উদারতায় খুশি হতে পারলেন না বাবা। বললেন, এটা তুমি ঠিক করনি। লোকটার শাস্তি পাওয়া উচিত ছিল। কোথায় থাকে, কি করে, সব ঠিকঠাক বুঝে নিয়েছো তো? বাবার কথা শেষ হতেই ঝিনুকের মাথায় ফ্ল্যাশের ঝলকানির মতো একটা স্মৃতি ফিরে এলো। উত্তেজিত কণ্ঠে ঝিনুক বলে ওঠে, লোকটাকে আমি চিনেছি মণিময়দা। সে কি রে? বলে বাবা অবিশ্বাসের দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকালেন। দীপকাকু জিজ্ঞাসা করলেন, কি করে বুঝছো? ঝিনুক বলল, চটি। হ্যাঁ, দরজার বাইরে যে ব্র্যান্ড নিউ চটিটা ছিল, কোম্পানির স্টিকার পর্যন্ত ওঠেনি, হার্ট নম্বর সাইজ, ওটাই ওটাই আমি দেখেছি সুনেত্রাদির বাড়িতে ইনভেস্টিগেট করতে গিয়ে। খবরের কাগজের বান্ডিলের সঙ্গে সুর এক থেকে সব কটা চটি জুতো পড়ে গিয়েছিল। সুনেত্রাদি এটা তুলে রাখতে গিয়েছিলেন, আমি মানা করি, বলি জিনিসগুলো যে পজিশনে আছে তেমনই থাক। সেদিন ওদের লন্ড ভন্ড ফ্লোরের সব ফটোই তো তুলে, চটির ফটোটাও তো নিশ্চয়ই আছে, আমি পাঠিয়েছিলাম আপনাকে। তবে মোবাইল ফোনে তোলা তো, জানি না কেমন হয়েছিল। বাবা এবার দীপকাকুর দিকে তাকালেন, জানতে চাইলেন, কি গো, ঠিক বলছে? মাথা নিচু করে সম্মতি জানালেন দীপকাকু। তারপর বলতে শুরু করলেন, ঝিনুক যেদিন প্রথম কেসটার কথা আমায় বলল, তখন থেকে অল্প হলেও মণিময়ের ওপরে সন্দেহ ছিল আমার। ডিটেকটিভকে কেসটা দিতে চেয়েছিল সুনেত্রা। ঝিনুকের পরিচয় জেনে এই ভাবনা মাথায় এসেছিল তার। মণিময় কপট আগ্রহ দেখায়। তারপর ক্রমান্বয়ে সে চেষ্টা চালিয়েছে কেসটা থেকে আমাদের সরিয়ে দেওয়ার। বারবার কনফিউজ করেছে আমাদের। ওদের বাড়িতে প্রথম দিন গিয়ে দেখি মণিময় ফোনে খুব ব্যস্ত। কথায় কান রাখলাম, বুঝতে পারছিলাম বেশ কিছু ফোনে মিথ্যে মিথ্যে কথা বলছে। সেট করে রেখেছিল রিং অ্যালার্ম, কিছুক্ষণ অন্তর ফোন বাজছিল। একবার সে চা করে নিয়ে আসে। ওদের বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে আমরা জানতে পারি ডুপ্লিকেট টাকা মিটিয়ে দিয়ে গিয়েছে। তখনই আমাদের মনে হয় অ্যালিবাই খাড়া করার চেষ্টা হচ্ছে। পরে যেদিন ওদের বাড়ি যাই, টয়লেট যাওয়ার ছুতো করে দেখে আসি পিছনের দরজাটা। বাড়ি থেকে বেরোনোর পর পার্কে লোক হাঁটাহাঁটি করতে দেখে খেয়াল করি মণিময়দের পিছনের দরজাটা সরাসরি দেখা যাচ্ছে। অর্থাৎ ভিতরে মোবাইলে কথা বলার অ্যাক্টিং করতে করতে ছদ্মবেশ নিচ্ছিল। মেকআপটা খুব সহজ, গোফের ওপরে আইব্রো পেন্সিল, চশমা খুলে ফেলা, পাজামা পাতলুন পরা। চা বানানোর সময়টায় পিছনে দরজা দিয়ে এসে দোকানের টাকা শোধ করে দেয়। তখন সন্ধে, অন্ধকারে কাজটা করতে অসুবিধে হয়নি তার। ডুপ্লিকেট সেজে সুনেত্রা স্কুল বেরোনোর সময় বাড়ির দিকে তাকিয়ে থাকাও ছিল অ্যালিবাই রাখার প্ল্যান। হিসেব মতো মণিময় আগের দিনই ধানবাদ গিয়েছে অফিস ট্যুরে। ধানবাদের হোটেলের নাম্বার নিয়েছিলাম সুনেত্রার থেকে। ফোন করে জেনে নিই কোন সময় মণিময় ঢুকেছে হোটেলে। টাইমটার সঙ্গে হাওড়া থেকে যাওয়া ট্রেনের পৌঁছানোর সময়ের সঙ্গে মিলে যায়। যদিও আগের দিনও প্যারাডাইজ হোটেলেই ছিল সে। মাঝে সুনেত্রাকে ভয় দেখিয়ে গিয়েছে। সুনেত্রার ফোন মণিময় তখন ধরেনি, কারণ ট্রেনে ছিল। ফোনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে সুনেত্রা জিজ্ঞেস করতে পারে, এখন ট্রেনে কেন? প্রশ্নটা এড়াতে চেয়েছে মণিময়। যত মিথ্যে বলবে প্রমাণ করার দায় থাকবে, জড়িয়ে পড়বে আরও অনেক মিথ্যে। বাবা বলে ওঠেন, এত কাণ্ড মণিময় করতে গেল কেন? বীণাপাণি দেবীর সঙ্গে সুনেত্রার যা রিলেশন, সুনেত্রা চাইলে হয়তো উনি মেডেলটা দিয়েই দিতেন। হয়তো দিত, কিন্তু সুনেত্রা ওটা বিক্রি করতে দিত না। লেখাপড়াটাকে সে উঁচুতে স্থান দেয়। বংশের গৌরব অম্বিকাচরণের প্রতি সেও শ্রদ্ধাশীল। চুরি করা ছাড়া মণিময়ের
আর কোনো রাস্তা ছিল না। চুরি সহজে করা যাবে, দায় চাপানো যাবে অন্যের ঘাড়ে ভেবেই ডুপ্লিকেটের পরিকল্পনাটা নেয় সে। থামলেন দীপ কাকু, একটু বিরতি নিয়ে ফের বলতে শুরু করলেন। মণিময় প্রথমে বলেছিল না, বাজারওয়ালা পাড়ার লোক ডুপ্লিকেটকে দেখে তার সঙ্গেও গুলোচ্ছে? সব বাজে কথা। সুনেত্রার সামনে ডুপ্লিকেটকে প্রতিষ্ঠা করাই ছিল ওর আসল উদ্দেশ্য। ডুপ্লিকেটের সাক্ষী বলতে দোকানদার, সুনেত্রা, ইলেকট্রিশিয়ান যে বাড়িতে এসেছিল এবং ঘটনার দুর্বিপাকে আমরা। ওর দোষ প্রমাণ করার মতো এভিডেন্স তোমার হাতে আছে? জানতে চাইলেন বাবা। দীপ কাকু জোগরের সঙ্গে বললেন, অবশ্যই, নয়তো মণিময় বাড়ি এসে টাকা দিয়ে যাবে কেন? ওর অস্ত্রেই ওকে ঘায়েল করেছি। কবে জুড়ে যাচ্ছে ওর অফিস থেকে জেনে নিলাম। পল্লব ঘোষকে দিয়ে ফোন করালাম মণিময়কে। আমি যেমন শিখিয়ে দিয়েছিলাম পল্লব তাই বলল। তোর সঙ্গে দেখা করতে চাই। দীপঙ্কর বাগচি নামে এক ডিটেকটিভ তোর সম্বন্ধে জানতে এসেছিল আমার কাছে। মণিময় বলেছিল, কি জানতে চাইল সে? পল্লব বলে, ফোনে বলা যাবে না, ডিটেকটিভের সঙ্গে একটা পুলিশ অফিসারও এসেছিল, ফোন ট্যাপ হতে পারে। মণিময়ের একটু সন্দেহ হয়, জিজ্ঞেস করে, তুই আমাকে সাহায্য করতে চাইছিস কেন? হিসেব মতো আমি তো তোর শত্রু। আমার শেখানো কথাই বলেছিল পল্লব ঘোষ। আমি সেসব ভুলে গিয়েছি। আমার অবস্থা এখন খুব খারাপ, বউয়ের অসুখ আরও বেড়েছে। কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দে। ফাঁদে পা দিল মণিময়। দুর্গাপুরের ট্রেন না ধরে চলে এলো শপিং মলে। আমার কথা মতো ওখানেই মিট করতে বলেছিল পল্লব। আমার নির্দেশ হাতে এক গাদা সস মাখানো বার্গার নিয়ে সুদর্শনদা মলের গেটে দাঁড়িয়েছিল। মণিময় ঢুকতেই হোঁচটের ভান করে তার গায়ে পড়ে শার্টের ভালো করে টমেটো সস মাখিয়ে দেয়। তখনই একটা শার্ট কিনতে বাধ্য হয় সে। পল্লব এসে তাকে সামান্য প্ররোচনা দেয়। ইস, কি অবস্থা, এক্ষুনি একটা শার্ট কেন, এত বড় পোস্টে চাকরি করিস, চেনা জানা লোক দেখে ফেললে কি বলবে? ইতিমধ্যে আমি ঝিনুক আর সুনেত্রাকে হাজির করে ফেলেছি শপিং মলে। অচেনা টি শার্টের কারণেই মণিময়কে ডুপ্লিকেট বলেই ধরে নেয় সুনেত্রা, এমনকি ঝিনুকও। স্বাভাবিক নিয়মে ডুপ্লিকেটকে দেখতে যাচ্ছে জানিয়ে সুনেত্রা ফোন করেছিল মণিময়কে। সত্যিটা চেপে গিয়েছে মণিময়। তখনও সে জানে না ডিটেকটিভ তার সম্ভাব্য অপরাধের ব্যাপারে কতটা জেনেছে। পল্লব তাকে বিশেষ কিছুই বলেনি। মণিময় সম্বন্ধে আমি যা যা জিজ্ঞেস করি সেগুলোই বলতে বলেছিলাম। চেয়েছিলাম কেসের আসল গল্পটা পল্লবের কাছেও অজানা থাকুক। মল থেকে বেরিয়ে সুনেত্রা আবার ফোন করে মণিময়কে, সমস্ত ঘটনা জানায়। মণিময়ের সত্যিটা তখন আর স্বীকার করার উপায় নেই। খানিক আগেই জানিয়েছে দুর্গাপুরে আছে সে। তাছাড়া ডুপ্লিকেটকে প্রতিষ্ঠা করার পড়ে যা পাওয়া সুযোগ ছাড়বে কেন? পল্লব মণিময়ের সঙ্গে সমস্ত কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করেছে আমার নির্দেশে। সেটা শুনিয়েই আমি মণিময়ের থেকে পারিশ্রমিক আদায় করলাম। ওর কুকীর্তির প্রমাণ এখন আমার হাতের মুঠোয়। ঝিনুক এখন মেলাতে পারছে মণিময়দা সেদিন কেন খারাপ বিহেভ করে গেলেন দীপ কাকুর অফিসে এসে। কেন সুদর্শন দাকে দেরিতে আসতে বলেছিলেন দীপ কাকু? সুদর্শন দাকে দেখলেই মণিময়দার মনে প্রশ্ন জাগতো, শার্টে সস মাখিয়ে দেয়া লোকটা এখানে কি করছে? এই মুহূর্তে ঝিনুকের একটা দরকারি কথা মনে পড়ে যায়। দীপ কাকুকে জিজ্ঞেস করে, মণিময়দা শালকিয়ার বাড়িতে ঢুমারা ফ্রেঞ্চ ক্যাট লোকটা তাহলে কে? কেসটায় মণিময়দা তো নিজেকেই নিজে নিয়োগ করেছেন। ওটা আমি, ছদ্মবেশ নিতেই হয়েছিল। মণিময়ের বাড়ির লোক আমার চেহারার বর্ণনা মণিময়কে জানালে ধরে ফেলতো কে গিয়েছিল, বললেন দীপ কাকু। বাবা জানতে চাইলেন, কেন গিয়েছিলে? বীণাপাণি দেবীর পাণ্ডুলিপিটা খুঁজতে। আর একটা ব্যাপারও বুঝতে পেরে গিয়েছিলাম মণিময়ের অতীত। পল্লব ঠিকই বলেছিল, সত্যি খুব উচ্চাকাঙ্ক্ষা তার। অনেক শেয়ারের বই দেখলাম মণিময়ের র্যাকে। হঠাৎ বড়লোক হওয়ার ইচ্ছে। ও বাড়িতে বইগুলো আনতে পারেনি। সুনেত্রা সম্ভবত এসব পছন্দ করে না। দীপ কাকু থামতেই বাবা বলে উঠলেন, আমি কিন্তু এখনো বুঝতে পারছি না মণিময়ের কেন শাস্তির ব্যবস্থা করলে না তুমি? শুধু টাকা নিয়ে ছেড়ে দিলে। যথেষ্ট গর্হিত অপরাধ করেছে সে। উত্তরে দীপ কাকু বললেন, মানছি, তবে ওকে শুধরে যাওয়ার একটা সুযোগ দিলাম। মারাত্মক অপরাধপ্রবণ ছেলে সে নয়। মোহরটা হাতানোর আরও অনেক পন্থা ছিল। লুকিয়ে বাড়িতে ঢুকে মুখোশ পরে বন্দুক ধরতে পারতো বীণাপাণি দেবীর কপালে। কণ্ঠস্বর নকল করে বলতে পারতো, জিনিসটা বের করে দিন। নিজে বের করতে পারলে পারবে না,
নম্বর লকিং চেস্টে থাকতো জিনিসগুলো। সংখ্যাগুলো তার জানা নেই। কথা না শুনলে বীণাপানি দেবীকে আঘাত করতেই পারত, মারাও যেতে পারতেন উনি। মণিময় কিন্তু সে রাস্তায় যায়নি, কারণ সে জানে বীণাপানি দেবী সুনেত্রার আইডল, কষ্ট দিতে চায়নি সুনেত্রাকে। এতেই বোঝা যায় স্ত্রীকে সে কতটা আপন মনে করে। সুখের সংসার করতে চায় মণিময়। চুরির সময় আমি বীণাপানি দেবীর পাশের ঘরে ছিলাম। ফটোগ্রাফার নিয়ে মণিময় আসছে জেনে চলে আসি। আড়াল থেকে লক্ষ্য করেছিলাম ওর কর্মপদ্ধতি। যদি বেগরবাই কিছু করতো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তাম। আমার হাত থেকে পালালেই ফোন করতাম ঝিনুককে, ধরাও পড়তই। একটু পজ নিয়ে দীপকাকু বললেন, এখানেই একটা ইনফরমেশন অ্যাড করি। সেদিন কিন্তু মণিময় ডুপ্লিকেট সাজেনি, কারণ দারোয়ান এবং বীণাপানি দেবীর যাতে কোনো খটকা না লাগে। সব দেখে বুঝে আমার মনে হয়েছে মণিময়ের একটা সুযোগ প্রাপ্য। খুন জখমের রাস্তায় যাবে না বলেই এত নিপুণভাবে প্ল্যানটা সাজিয়েছিল। ওর নিপুণতার আরও একটা নমুনা দিই। চুরির দিন দারুণ একটা অ্যালিবাই রেডি করেছিল। ইচ্ছে করেই ল্যাপটপ ফেলে যায় বাড়িতে। সুনেত্রা সেটা পৌঁছে দিতে গিয়ে সাক্ষী থাকে মণিময়ের দুর্গাপুর যাওয়ার। ট্রেনটার পরের স্টপ বর্ধমান, প্রায় 2 ঘন্টা। সেই সময়ের মধ্যেই চুরির ঘটনা ঘটে যাবে। আমি শিওর ট্রেন হাওড়া প্ল্যাটফর্ম ছাড়ার আগেই উল্টো দরজা দিয়ে নেমে পড়েছিল মণিময়। চুরির পর ওকে অভিযুক্ত করতে পুলিশেরও বেশ বেগ পেতে হতো। মণিময় সত্যিই আমাকে লিখিত ডিক্লারেশন দিয়েছে আর কোনো অপরাধমূলক কাজ সে করবে না। শপথ নিয়েছে আসলে নিজের কাছেই। আমাকে লিখে দিয়ে নিজের লোভী মনটাকে বরাবরের জন্য বেঁধে ফেলল। এতেই প্রমাণ হয় সহজ সাধারণ জীবনটা যে সত্যি কত সুন্দর উপলব্ধি করেছে মণিময়। দীপকাকুর কথার মাঝে ডিস্টার্ব করেনি ঝিনুক। একটা ব্যাপারে শিওর হয়ে নেওয়ার জন্য বলল, শপিং মলের ঘটনার সময় আপনি বোধহয় কাছাকাছিই ছিলেন, তাই না? মাথা নেড়ে সায় জানালেন দীপকাকু। আগের কথা রেস থেকে এখনো বেরোতে পারেননি। বলতে থাকলেন, ইনফ্যাক্ট আমি চাইনি আপনারা মণিময়কে অপরাধী হিসাবে জানুন। আমি নিজেই ওকে বলেছিলাম ডুপ্লিকেটের মেকআপ নিয়ে যেন পেমেন্ট দিতে আসে। বীণাপানি দেবীও জানেন না মণিময় অপরাধী। আমি আগে থেকেই আন্দাজ করে ওকে বলেছিলাম অবিকল মণিময় সেজেই ডুপ্লিকেট আসবে। এত কিছুর পরেও মণিময়কে লুকোতে পারলাম না। ঝিনুক ঠিকই ধরে ফেলল। গোয়েন্দা হওয়ার মতো অবজারভেশন পাওয়ার ওর এসে গিয়েছে। এরপর দীপকাকু যা করলেন, উত্তেজনায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে ঝিনুক। টেবিলে রাখা খামে মোড়া টাকার বান্ডিলটা ঝিনুকের দিকে বাড়িয়ে বাবার উদ্দেশ্যে বলল, আমার অনেক কটা কেসেই ঝিনুক অ্যাসিস্ট করেছে। ওকে তেমন কিছু দেওয়া হয়নি। আজ ওর কৃতিত্বের পুরস্কার স্বরূপ এই কেসের পুরো টাকাটাই তুলে দিলাম। ইচ্ছে মতো খরচ করুক। বাবা প্রায় হাই হাই করে উঠলেন, এই বাচ্চা মেয়ে এত টাকা নিয়ে করবেটা কি? যখন যা চাইছে কিনে তো দেওয়াই হচ্ছে। ঝিনুক কখন যেন টাকা ভরা খামটা হাতে নিয়ে ফেলেছে। উঁকি মারছে 100 নোট। অ্যামাউন্টটাও মন্দ হবে না। বাবা এবার ঝিনুককে বলছেন, কি রে, টাকা হাতে দাঁড়িয়ে রইলি যে, এত টাকা নিয়ে কি করবি? একটু সময় নিয়ে ঝিনুক বলল, বীণাপানি দেবীর প্রতিষ্ঠানে ডোনেট করব। বাবা আর দীপকাকু অবাক হয়ে তাকিয়ে রইলেন ঝিনুকের দিকে। ওদের চোখে ফুটে উঠেছে ঝিনুককে নিয়ে গর্বের আলো। এও তো এক ধরনের অমল আলো। শেষ হলো আমাদের আজকের গল্প, চেনা চেহারায় অচেনা মানুষ। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন গল্প শুনছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসার জন্য, কারণ এই ধরনের গোয়েন্দা গল্প আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। আর খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে, এবং তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে অডিও স্টোরি স্টেশনে, শুনতে হবে আমাদের গল্প। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সাথে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন, এবং আরও প্রচুর ভালো ভালো গল্প শুনুন, গল্প পড়ুন, এবং গল্পগুলো অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টিল দেন, টাটা।